আসসালামু আলাইকুম। সঠিক সময়ে চলে আসছি তোমাদের ভূগোল দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায়, যেটা হচ্ছে কৃষি। তোমরা যারা মোটামুটি কৃষি সাবজেক্ট যারা আছে তারা এটার সাথে জড়িত, এবং যারা আমরা মোটামুটি গ্রাম থেকে উঠে আসা, বেশিরভাগই তো গ্রামেরই আমরা। তো যারা গ্রামে আসলে বসবাস করে তাদের কাছে এটা খুবই সহজ সাবজেক্ট। কারণ মানে সহজ সাবজেক্ট বলতে সহজ টপিকস, কারণ আমাদের রিয়েল লাইফে, আমাদের বাস্তবিক লাইফে আসলে আমরা কৃষির সাথে জড়িত। তো সবাই একটু জলদি জয়েন হয়ে নাও। আমরা সবাই একটু দ্রুত জয়েন হয়ে নিই, আর সবাইকে একটু জানাই দিই যে আজকে সময় মতনই ক্লাস শুরু হয়েছে। আর পারলে একটু এভরিওয়ান দিয়ে দিও, দু একজন, সবার দেওয়ার দরকার নেই। একটু কেউ যদি পারো একটু এভরিওয়ান দিয়ে দিও, যাতে সবার কাছে নোটিফিকেশন যায়। অনেকে ইয়ে করে যে হচ্ছে অনেকের কাছে নাকি নোটিফিকেশন যায় না, তো একটু জলদি সবাই এভরিওয়ানটা দিয়ে নাও, ঠিক আছে? আমরা সহজ অধ্যায় আজকে পড়বো, আর এখানে আমি টপিক্স দেখাই দিব নি যে কোন টপিক্স থেকে একেবারে সৃজনশীলটা আসবে, ঠিক আছে? তোমাদের কাছে অনেক সহজই মনে হবে, অধ্যায়টা খুবই সহজ, ঠিক আছে? আচ্ছা, আমি অলরেডি দেখতে পাচ্ছি আমার সাথে কেউ একজন এভরিওয়ান দিয়ে দাও, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, সাজিদ দিয়ে দিয়েছে, ধন্যবাদ। আচ্ছা, রোজি, ওয়ালাইকুম আসসালাম। সাদি আফরিন, ফাতিমা আহমেদ, খুশি, তিশা, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বঙ্কন বর্মন, হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ সবাই আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো একটু জানাও, ঠিক আছে? মোটামুটি শীতের সিজন শুরু হয়ে যাচ্ছে, শীতের ওয়েদারটা আমাদের মাঝে চলে এসেছে। তো এই সময়টা ঠান্ডা কাশি সবার লেগেই থাকবে আর কি, যেহেতু যখন সিজন চেঞ্জ হয় তখন একটা খাপ খাওয়ানোর জন্য শরীর অসুস্থ হয়ে পড়ে আমাদের। তো সবাই একটু শীতের পোশাক আশাক পরবা, আর একটু ঠান্ডা বাইরে ঘোরাঘুরি কম করবা, ঠিক আছে? যাতে সুস্থ থাকো, সুস্থ থাকতে হবে। তো সামনে যেহেতু তোমাদের পরীক্ষা, ভালো করে পরীক্ষা দেওয়ার জন্য সুস্থ থাকতে হবে। সুস্থ না থাকলে তো পড়াশোনাটা ভালোভাবে করতে পারবে না। এত কম কেন আজকে? সবাই কই গেছে? ঘুমায় নাকি সবাই? তো ঠিক আছে, আমরা তাহলে ক্লাসের মধ্যে চলে যাব এখন, ঠিক আছে? সবাই একটু শেষ পর্যন্ত আমার সাথে থাকবা, চেষ্টা করবা শেষ পর্যন্ত থাকার জন্য, যাতে শেষ পর্যন্ত আমি ভালোভাবে ক্লাসটা নিতে পারি। পাঞ্জাবি? এটা পাঞ্জাবি না, এটা শার্ট। এটা পাঞ্জাবি না, এটা হচ্ছে শার্ট। লাবণী, ভূগোল নাই? আচ্ছা, নাই, তাহলে নাই। কেমন আছো তোমরা একটু জানাও, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, সুস্থ আছি। তোমরা সবাই, আমি আবারও বলছি, সুস্থ থাকার চেষ্টা করবা। একটু বাইরে যখন বের হবে তখন গরম পোশাক পরে বের হবে, যাতে ঠান্ডা না লাগে। আর একটু সবাই এখন পড়াশোনার মনোযোগ দাও, সামনে যেহেতু তোমাদের পরীক্ষা আছে। আর তোমরা সবাই জানো যেটা আমরা আগামী 24 তারিখ আগামীকাল একটা বিরাট ধামাকা আসতেছে চলশিখির পক্ষ থেকে। বিরাট 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 একটা ধামাকা তোমাদের চলশিখি এবং বানি ভাইয়া নিয়ে আসতেছে। সবাই একটু রেডি থেকো কালকে ধামাকার জন্য, ঠিক আছে? খুবই বড় ধামাকা, খুবই বড় ধামাকা কালকে আছে। তো আমি ক্লাসে চলে যাব, মোটামুটি যারা উপস্থিত হয়েছে আমি তাদের নিয়ে ক্লাসে চলে যাচ্ছি, ঠিক আছে? আজকে আমি আবারও বলছি, আজকে অধ্যায় হচ্ছে দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় কৃষি, ঠিক আছে? আচ্ছা, আরেকটা যেটা বিষয় আছে সেটা আমি বলে রাখি, সবাই একটু কমেন্ট সেকশনটা একটু কম বন্ধ রেখো। কালকে আমি পরে লক্ষ্য করলাম যে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল তোমাদের, যেগুলো আমি দেখতে পাই নাই। মানে কমেন্টের এত চাপাচাপি ভিড়াভিড়ি ছিল, কমেন্টটা আমি দেখতে পাই নাই। মানে বেশ কিছু গুরুত্বপূর্ণ কমেন্ট ছিল, যারা অনেকে কিছু জানতে চেয়েছিল, অনেকে অনেক কিছু জানতে চেয়েছিল। আবার যখন আমি বেশ কিছু জনকে যখন ফোন কল দিয়েছিলাম, যারা মোটামুটি ক্লাসের প্রতি আর কি মনোযোগ আছে, তো তারা অনেকে অভিযোগ দিয়েছিল যে আসলে কমেন্টের জন্য তাদের সমস্যা হচ্ছে। তো
তো কমেন্ট আর কি একটু কম করবা, যাতে আমি তোমাদের যে সকল জানার বিষয় আছে আমি সেগুলোর উত্তর যাতে তোমাদেরকে দিতে পারি। তোমাদের সবারই তো সহযোগিতা হয়। তুমি নিজে ক্লাস করতে ভালো লাগতেছে না, তুমি চলে যাও, সমস্যা নাই, কিন্তু আরেকজনকে ডিস্টার্ব করো না ভাইয়া। একটু মনোযোগ দিয়ে শোনো। বাবা মা এত কষ্ট করছে তোমাদের জন্য, তোমাদের তো পড়াশোনার জন্য, আর তো কিছু করছে না। এই বসে থেকে তো ক্লাসটাই করতে হচ্ছে শুধু। আচ্ছা, তো আমি ক্লাসের মধ্যে চলে যাচ্ছি। আমি সালাম নিয়ে নিয়েছি, ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু কমেন্ট সেকশনটা বন্ধ রাখো, ঠিক আছে? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো, ঠিক আছে? আচ্ছা, তো আমরা যেটা আলোচনা করবো আজকে দ্বিতীয় পত্রের 4র্থ অধ্যায় কৃষি। আমি যেটা বলছিলাম, কৃষি যে বিষয়টা, এটা আমরা যারা গ্রামের বেশিরভাগই, আমি যদি ভুল না করি, আমরা বেশিরভাগ গ্রাম থেকে উঠে আসা। তো গ্রামের আমাদের প্রাত্যহিক জীবনের সাথে, আমাদের লাইফস্টাইলের সাথে আসলে কৃষি সম্পর্কিত, এটা আমাদের বাস্তবিক জীবনের সাথেই যায়। তো এটা নিয়ে খুব একটা কষ্ট হওয়ার কথাও না, তোমরা নিজেরাই উপলব্ধি করতে পারবা যে তো এখন আমি যেটা আলোচনা করবো সর্বপ্রথম, একেবারে এই জায়গাটা প্রথমে, কিন্তু এই জায়গাটা একটু ভালোভাবে কনসার্ন হও, খুবই গুরুত্বপূর্ণ। এমসিকিউ এবং ক নাম্বারের প্রশ্নের জন্য কৃষি কাকে বলে, এই জায়গাটা আমি ভালোভাবে বলে দিচ্ছি। কিসের জন্য বললাম? এমসিকিউ এবং ক নাম্বারের জন্য, ঠিক আছে? অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্নের জন্য এই 3টা লাইন খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং হচ্ছে ক নাম্বারের জন্য, এই 3টা লাইন খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, এখানে কি আছে আমরা দেখি। কৃষি, আমরা সবাই জানি কৃষি শব্দের যেটা ইংরেজি প্রতিশব্দ সেটা হচ্ছে এগ্রিকালচার, ঠিক আছে? আমরা সবাই এটার সাথে জড়িত যে কৃষি শব্দের অর্থ হচ্ছে এগ্রিকালচার। তো এগ্রিকালচার শব্দটি এসেছে, এগ্রিকালচার শব্দটি এসেছে হচ্ছে 2টি ল্যাটিন শব্দ। কোন ভাষা থেকে? এখানে একটু মাথা রাখবা যে এটা হচ্ছে কোন ভাষা, এটা হচ্ছে ল্যাটিন ভাষা থেকে এসেছে। একটা হচ্ছে এগার, আর একটা হচ্ছে কালচারা, ঠিক আছে? এগার এবং হচ্ছে কালচারা। এগার শব্দের অর্থ হচ্ছে ভূমি বা হচ্ছে মাটি, ঠিক আছে? এগার শব্দের অর্থ কি? এগার শব্দের অর্থ হচ্ছে ভূমি বা হচ্ছে মাটি বা হচ্ছে ক্ষেত্র, ঠিক আছে? আর কালচার শব্দের অর্থ হচ্ছে চাষ দেওয়া বা হচ্ছে আবাদ, মানে হচ্ছে ভূমি কর্ষণ করা। যদি আমরা সরাসরি বলি যে চাষ করা বা ভূমি কর্ষণ করাটা হচ্ছে কালচারাল শব্দের অর্থ, ঠিক আছে? অর্থাৎ আমরা যদি দুইটাকে একত্রিত করি যে এগার এবং কালচারাল শব্দের অর্থটা কি, তাহলে আমরা সেটা দেখতে পাবো হচ্ছে ভূমির চাষ বা ক্ষেতের আবাদ। এটা কথাটা কীভাবে এসেছে দেখো, আমরা একটা সময় আসলে মানে কৃষি বলতে আমরা যেটা বুঝি যে ধান উৎপাদন করা, পাট উৎপাদন করা, চা উৎপাদন করা, আখ উৎপাদন করা, এই যে নানান ধরনের ভূমি থেকে যে ফসলগুলো উৎপাদন হয়, একটা সময় কৃষি বলতে যখন আসলে ব্যাপক আকারে আলোচনাটা হইতো না, ব্যাপক আকারে আলোচনা হতো না, খুবই সীমিত পরিসরে যখন আলোচনা হইতো, তখন কৃষি বলতে অ্যাকচুয়ালি আমরা কৃষি বলতে বুঝতাম, কৃষি বলতে আমরা যেটা বুঝতাম যে কৃষি বলতে যে একটা ভূমি থেকে যে আমরা ফসল বা কোনো কিছু উৎপন্ন করি বা উৎপাদন করি, এটাকে আমরা একটা সময় কৃষি হিসেবে ধরতাম, যখন তা ব্যাপক আকারে আলোচনা হয় নাই, ঠিক আছে? আচ্ছা, আর আরেকটা যেটা বলছিলাম, এখন বর্তমান প্রেক্ষাপটে সেটা ব্যাপক আকারে আলোচনা হয়েছে। এখন হাঁস মুরগি পালন থেকে শুরু করে মৎস্য চাষ, বনায়ন সৃষ্টি, এরকম সব কিছু এখন কৃষির মধ্যে আলোচনা করা হয়। দেখো, যখন আমরা কোনো ফসল উৎপাদন করতে চাই, তখন আমাদের কি করতে হয়? প্রথমেই কোনো চাষ, মনে করো তুমি ধান লাগাবা বা গম লাগাবা, মানে ধান লাগাবা বা গম বুনবা, তখন কি করতে হয়? আমাদের প্রথমে ভূমি কর্ষণ করতে হয়। কি করতে হয়? ভূমি কর্ষণ করতে হয়, মানে কি মাটির চাষটা দিতে হয়, মাটিটা যাতে আলগা হয়, সহজে যাতে সেখানে ফসলটা তার শিকড়টা গেঁথে যেতে পারে, এর কারণে আমরা কি করি? মাটিটা চাষ করে নিই। তো এর কারণেই এই এগ্রিকালচার শব্দটি এসেছে হচ্ছে ল্যাটিন শব্দ এগার, বা আরেকটি যেটা আছে সেটা হচ্ছে অ্যাগ্রোস, ঠিক আছে? অ্যাগ্রোস অথবা হচ্ছে এগার, এই দুইটা শব্দ। এবং এখানে যেটা গুরুত্বপূর্ণ, দুইটা আসছে কোন ভাষা থেকে বললাম? ল্যাটিন ভাষা থেকে। এই জায়গাটা একটু ভালোভাবে গুরুত্বপূর্ণ দিয়ে রাখো, ঠিক আছে? কি বলছো ভাইয়া বইয়ে? অ্যাগ্রোস, হ্যাঁ দুইটাই। অ্যাগ্রোস কথাটি এসেছে হচ্ছে এগার এবং হচ্ছে অ্যাগ্রোস, দুইটা শব্দ থেকে এসেছে, ঠিক আছে? দুইটাই সঠিক। তো এই হচ্ছে আমাদের প্রথমের আলোচনা যে কৃষি শব্দটির উৎপত্তি বা এগ্রিকালচার শব্দটির উৎপত্তি কোথায় থেকে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা পরবর্তীতে আলোচনাতে চলে যাব যে কৃষির নিয়ামক। নিয়ামক বলতে আমরা আসলে কি বুঝি?
কৃষি নিয়ামক বলতে আমরা যেটা বুঝি যে যেগুলা কৃষি উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক আছে। এগার বলছেন বই অ্যাগ্রোস, দুইটাই সঠিক, এগার এবং অ্যাগ্রোস দুইটাই সঠিক, দুইটা শব্দই ঠিক আছে। আচ্ছা, তো এখন যেটা বলছিলাম যে কৃষির নিয়ামকটা কি, নিয়ামক বলতে বোঝানো হয় যে যখন তুমি কৃষি কাজগুলো করবা তখন যেগুলা জিনিস তোমার প্রয়োজন হবে, মানে প্রাথমিক অবস্থা, মনে করো যে তুমি পিঠা তৈরি করবা। এখন যদি আমি বলি যে পিঠা তৈরির নিয়ামক কি কি, পিঠা তৈরির নিয়ামক চিনি লাগবে, চিনি দিলে যদি মিষ্টি করতে চাও তাহলে হচ্ছে আটা লাগবে, পানি লাগবে, এগুলো হচ্ছে নিয়ামক। এখন যখন ফসল তুমি চাষ করতে চাচ্ছ তখন এর জন্য কিছু নিয়ামক তোমার প্রয়োজন, মানে তুমি একটা জায়গায় চাইলেই তুমি সেখানে ফসল চাষ করতে পারবা না। একটা মাটি মনে করো বালুর মধ্যে, মরুভূমির মধ্যে কি তুমি চাইলেই মাটি চাষ তুমি যে কোনো ফসল উৎপাদন করতে পারবা না। তো একটা ফসল উৎপাদনের জন্য যে সকল সহযোগী উপাদান প্রয়োজন সেইগুলাই হচ্ছে নিয়ামক, ঠিক আছে। আশা করি বিষয়টা বুঝতে পারছো, ঠিক আছে। একটু সবাই, আমি আবারও বলছি তোমরা কমেন্ট সেকশনটা বন্ধ রাখো, ঠিক আছে। তাহলে কৃষি নিয়ামক কয়টি, আমি যাচ্ছি আলোচনায় যাচ্ছি, আমি তো এখন শেষ করিনি, আমি তো মাত্র শুরু করলাম নিয়ামক। কমেন্ট সেকশনটা বন্ধ রাখো, ক্লাসে মনোযোগ দাও, ক্লাস করার ইচ্ছা না হলে চলে যাও, সমস্যা নাই, কিন্তু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। গতদিন আমি দেখছি বেশ কিছু গুরুত্বপূর্ণ আমি মিস করে ফেলছি, আমি দেখতে পাই না তোমাদের কমেন্ট সেকশন এত কমেন্টের হুড়োহুড়িতে, ঠিক আছে। এর কারণে সালাম আমি নিয়ে নিছি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরাও আশা করি ভালো আছো, একটু চুপ করো, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো যেটা বলছিলাম কৃষির নিয়ামক, কৃষির প্রথম অবস্থায় যে কয়টা নিয়ামক সেটা হচ্ছে কৃষির নিয়ামক হচ্ছে তিনটা। কৃষির নিয়ামক কয়টা, কৃষির নিয়ামক হচ্ছে তিনটা, স্পেসিফিকভাবে হচ্ছে কৃষির নিয়ামক তিনটা। কি কি সেটা, প্রথমত হচ্ছে প্রাকৃতিক নিয়ামক। কৃষির নিয়ামক কয়টি, তিনটি, একটা হচ্ছে প্রাকৃতিক নিয়ামক, তারপর হচ্ছে তোমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে অর্থনৈতিক নিয়ামক, এবং তিন নম্বর যেটা সেটা হচ্ছে সাংস্কৃতিক নিয়ামক। কি বললাম, সাংস্কৃতিক নিয়ামক। কৃষির প্রধান নিয়ামক হচ্ছে এই তিনটি, প্রাকৃতিক নিয়ামক, অর্থনৈতিক নিয়ামক এবং হচ্ছে সাংস্কৃতিক নিয়ামক, প্রধান এই তিনটা নিয়ামক, ঠিক আছে। তবে এইগুলোর মধ্যে ভাগ রয়েছে, যেমন যদি প্রাকৃতিক নিয়ামকের কথা বলি, প্রাকৃতিক নিয়ামকের মধ্যে মনে করো জলবায়ু, মাটি, পানি, এই সব কিছু কিন্তু এক একটা উপাদান, এবং এগুলো কি প্রাকৃতিক উপাদান। এই কোনো উপাদান ছাড়া, তুমি পানি ছাড়া কি কোনো ফসল চাষ করতে পারবা, তুমি পানি ছাড়া কি কোনো ফসল চাষ করতে পারবা। এই যে একটা ফসল, আমি কি বললাম যে একটা ফসল উৎপাদনের জন্য সহায়ক যে উপাদানগুলো সেগুলোই হচ্ছে নিয়ামক। প্রধানত তিনটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রাকৃতিক নিয়ামক, অর্থনৈতিক নিয়ামক এবং হচ্ছে সাংস্কৃতিক নিয়ামক, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে প্রাকৃতিক নিয়ামক কি, ঠিক আছে। আমাদের এখন আলোচনা, আমরা এগুলোর মধ্যে এখন বিস্তারিত যাব, এবং এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই জায়গাটা, ঠিক আছে। প্রাকৃতিক নিয়ামকগুলো দেখো। আচ্ছা, প্রাকৃতিক নিয়ামক আমরা প্রকৃতি অর্থাৎ ফসল উৎপাদন থেকে, দেখো আমরা কিন্তু যদি একটা কৃষকের কথা বলা হয়, দেখো আমরা কিন্তু কৃষক, কিন্তু আমি গতদিন বলছিলাম যখন অর্থনৈতিক নিয়ামক বলে একটা, যখন অর্থনৈতিক কার্যাবলী বলে যখন একটা চ্যাপ্টার পড়াচ্ছিলাম, তখন কিন্তু তোমাদের মনে থাকার কথা আমি বলছিলাম যারা প্রথম পর্যায়ের অর্থনৈতিক কার্যাবলীর সাথে জড়িত, অর্থাৎ মানে গ্রামীণ বসতিতে যখন ব্যাখ্যা করছিলাম, যে সকল মানুষ বা যে সকল জনগোষ্ঠী সরাসরি প্রকৃতির সাথে কাজ করে তাদের জীবন নির্বাহ করে। একটা কৃষক কিন্তু সে প্রকৃতির ওপর সাথেই, সে মাটিতে তোমার বীজ বুনছে, সেখানকার জলবায়ু কীভাবে হুট করে বৃষ্টি হতে পারে, তাকে বৃষ্টির উপর নির্ভর করে থাকতে হয়, সেই মাটি তাকে কতটা উর্বরতা হবে, জলবায়ু কেমন হবে, এই সব কিছুর উপর কিন্তু একটা কৃষকের নির্ভর করতে হয়। তো যখন কোনো ফসল উৎপাদন করতে হয় তাকে সর্বপ্রথম প্রাকৃতিক কিছু নিয়ামকের কাছে ধার ধরতে হয়, অর্থাৎ প্রাকৃতিক নিয়ামক কেমন, অর্থাৎ প্রাকৃতিক নিয়ামক কেমন তার ওপর ভিত্তি করে কিন্তু ফসল উৎপাদনটা অনেকটা নির্ভর করে। সেগুলা কি কি দেখো, আমি একটা এক্সপ্লেন তোমাদেরকে করে দিচ্ছি, এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারটা আমি বলি, মানে এই পয়েন্টটা আর গুরুত্বপূর্ণ কেন, দেখো যখন আমরা মনে করো ধান উৎপাদনে যাব,
ঠিক আছে, ধান উৎপাদনে যাব, তখন ধান থেকে প্রশ্ন আসে, মানে কি করে, ভালো করে এই জায়গাটা একটু শোনো, যে ধান থেকে আমার সৃজনশীলের কথা কিন্তু আমি বলছি, আমি ক্লাসের মধ্যে কিন্তু তোমাদেরকে বুঝে নিতে হবে আমি কোথায় সৃজনশীলের কথা বলছি, কোথায় গুরুত্বপূর্ণর কথা বলছি। মনে করো উদ্দীপকে এমন একটা ফসলের কথা বললো, মনে করে বললো যে রহিম ক নামক একটি ফসল চাষ করে, যে ফসলটা দক্ষিণ পূর্ব এশিয়ায় সব থেকে বেশি উৎপন্ন হয়, এই কথাটি মনে করে বলা আছে। গ নাম্বার প্রশ্নে আছে যে উদ্দীপকে ক চিহ্নিত ফসলের উৎপাদনের প্রাকৃতিক নিয়ামক ব্যাখ্যা করো। এখানে ধানও থাকতে পারে সেখানে, বা গমও কথা বলা থাকতে পারে, যে কোনো কিছু, প্রত্যেকটা ফসল ধান, গম, পাট, চা, আখ, সব কিছু ফসল উৎপাদনের জন্য প্রাকৃতিক নিয়ামক, অর্থনৈতিক নিয়ামক, সাংস্কৃতিক নিয়ামক জানা দরকার আমাদের। তো এর কারণে এই চ্যাপ্টারটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, মানে এই পয়েন্টটা আর কি, ঠিক আছে, এর কারণে একটু ভালো করে মনোযোগ দাও। তো দেখো, প্রথম আমরা মনে করো যেটা বলছিলাম কৃষি নিয়ামক, প্রথমে হচ্ছে আলোচনা আমাদের সেটা হচ্ছে জলবায়ু। প্রথমে কি আমরা আলোচনা করব হচ্ছে জলবায়ু, ঠিক আছে। দেখো একটা ফসল বীজ থেকে শুরু করে, এখন আমি মনে করো যদি বলি যে মনে করো গম, ঠিক আছে, তোমরা আমরা সবাই তো পরিচিত একটা ফসল যেটা রুটি, গম, ঠিক আছে। আচ্ছা, গম কোন সময়ের ফসল বলো, গম কোন সময়ের ফসল? এই যে এখন নভেম্বর ডিসেম্বর পড়তেছে, গম হচ্ছে কোন সময়ের ফসল? গম কোন সময়ের ফসল? গম কিন্তু রবি মৌসুম বা শীতকালীন ফসল, ঠিক আছে। এখন যদি তুমি চিন্তা করো যে না আমি গমটা গ্রীষ্মকালে গরমে আবাদ করব, তাহলে কি হবে? হবে না। কিন্তু গম গ্রীষ্মকালে আবাদ করতে চাইলে কিন্তু হবে না। কেন হবে না? কারণ গম উৎপাদনের যেমন তাপমাত্রা প্রয়োজন, যেমন বৃষ্টিপাত প্রয়োজন, সেটা শীত মৌসুমেই হয়, অন্য কোনো মৌসুমে হয় না। যার ফলে গমটা আমাদের শীতকালে হচ্ছে, তুমি চাইলেও সেটা গ্রীষ্মকালে উৎপাদন করতে পারবা না, ঠিক আছে। তো এই যে গম উৎপাদনের জন্য এই যে আবহাওয়ার একটা বা জলবায়ুর একটা, যে শীতকালীন বা গ্রীষ্মকালীন, এই যে আবহাওয়া কাকে বলে, যে সেখানে বায়ুর তাপ, চাপ, বৃষ্টিপাত, এইগুলোর অবস্থাটাকে বলা হচ্ছে আবহাওয়া। এখন গম উৎপাদনের জন্য যেমন তাপ প্রয়োজন, তেমন মনে করো যে বায়ুর চাপ প্রয়োজন, বৃষ্টিপাত প্রয়োজন, সেটার জন্য শীতকালটা ঠিক আছে, যার কারণে সেটা গ্রীষ্মকালে উৎপাদন হবে না। এই যে ফসল উৎপাদনের জন্য ভূমিকা রাখতেছে হচ্ছে এই কারণে হচ্ছে জলবায়ু, ঠিক আছে। এইটাই হচ্ছে প্রাকৃতিক নিয়ামক, ঠিক আছে, সরি জলবায়ু, ঠিক আছে। প্রাকৃতিক নিয়ামকের মধ্যে জলবায়ু, এর মধ্যে বেশ কিছু ভাগ রয়েছে, সেটা হচ্ছে আমি যদি একটা একটা করে বলি তাহলে হচ্ছে যেটা প্রথম হচ্ছে মনে করো আর্দ্রতা, এটা কিন্তু আমি আলোচনা করছি জলবায়ুর মধ্যে, ঠিক আছে। জলবায়ুর মধ্যে আবার বেশ কিছু পয়েন্ট রয়েছে যেগুলো আর্দ্রতা ও হচ্ছে বৃষ্টিপাত, ঠিক আছে। আচ্ছা, আর্দ্রতা বলতে আমরা যেটা বুঝি যে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণটাকে আমরা বলি হচ্ছে আর্দ্রতা। আর্দ্রতা হচ্ছে দুইটা ভাগে বিভক্ত, এটা কিন্তু প্রথম পত্রে তোমাদের আলোচনা, যারা প্রথম পত্র আসলে পড়ছো তারা ভালো করে বলতে পারবা। আর্দ্রতা হচ্ছে বাতাসের জলীয় বাষ্পর হারকে বলা হয় হচ্ছে আর্দ্রতা। আর্দ্রতা দুই ধরনের হয়, মানে বায়ুর আর্দ্র, একটা হচ্ছে শুষ্ক বায়ু, একটা হচ্ছে আর্দ্র বায়ু, ঠিক আছে। শুষ্ক বায়ু হচ্ছে বাতাসে যখন জলীয় বাষ্প থাকে না তখন সেটাকে আমরা বলি হচ্ছে শুষ্ক বায়ু, আর যখন বাতাসে প্রচুর পরিমাণে আর্দ্রতা থাকে তখন সেটাকে আমরা বলি হচ্ছে আর্দ্র বায়ু। এখন শীতকালে কি হয়? শীতকালে কি বাতাসে আর্দ্রতা থাকে, জলীয় বাষ্প থাকে? অবশ্যই থাকে না। এর কারণে শীতকালে গম চাষ ভালো হচ্ছে। এখন আমি যেটা পয়েন্টটা তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি, আর্দ্রতা, বাতাসে আর্দ্রতা কেমন হবে তার উপরে ডিপেন্ড করবে হচ্ছে। আচ্ছা, আমি একটু 2 মিনিটের ব্রেকে যাচ্ছে, আজান দিয়ে দিয়েছে তো আমরা, আমি এসে আবার বোঝাচ্ছি, বেশি না, 2 মিনিটের ব্রেক। দুই মিনিটের ব্রেক, ঠিক আছে। একটু সবাই ইয়ে হয়েও ঠিকও, ঠিক আছে।
আমার এটা ভাই পানি দিয়ে দেন তো। আচ্ছা, আমি ক্লাস শুরু করতেছি আবার। ঠিক আছে, সবাই একটু আবার মনোযোগ দিয়ে দাও। যারা বাইরে ছিল একটু দ্রুত জয়েন দিয়ে নাও। ঠিক আছে, আচ্ছা একজন কমেন্ট করছে যে জলবায়ু এবং হচ্ছে বৃষ্টিপাত বা আর্দ্রতা একসাথে পড়াচ্ছে কিনা। কথাটা তোমরা আমার মনে হয় ভালোভাবে শুনো নাই বা বুঝো নাই। আমি আবারও এই জায়গাটা রিপিট করতেছি। দেখো, কৃষির নিয়ামক হচ্ছে প্রধানত 3 প্রকার: প্রাকৃতিক নিয়ামক, অর্থনৈতিক নিয়ামক এবং হচ্ছে সাংস্কৃতিক নিয়ামক। ক্লিয়ার? প্রাকৃতিক নিয়ামকের মধ্যে আবার ভাগ আছে হচ্ছে জলবায়ু। ঠিক আছে, প্রাকৃতিক নিয়ামকের মধ্যে আবার ভাগ হচ্ছে জলবায়ু একটা। জলবায়ুর মধ্যে আবার ভাগ হচ্ছে বৃষ্টিপাত, তাপমাত্রা, সূর্যালোক। এই সব কিছু হচ্ছে জলবায়ুর মধ্যেই পড়ে। বায়ুর তাপ, চাপ, বৃষ্টিপাত এই সব কিছুই জলবায়ুর মধ্যে পড়ে। সব কিছুর মিশ্রণই হচ্ছে কিন্তু জলবায়ুটা। ঠিক আছে, তো এখানে হয়ে যাও না, কনফিউজড হয়ে যাও না তোমরা। ঠিক আছে, একসাথে পড়াচ্ছি, আলাদা পড়াচ্ছি। জলবায়ুর মধ্যে ভাগ হচ্ছে বৃষ্টিপাত, তাপমাত্রা এবং হচ্ছে বাদবাকি যেগুলো আছে। ঠিক আছে, আচ্ছা এখন তাহলে আমি যেটা বলছিলাম, দেখো প্রথমে যেটা আমি বলছিলাম যে আর্দ্রতা এবং হচ্ছে বৃষ্টিপাত, যে বৃষ্টিপাতের ওপর এবং আর্দ্রতার উপর ডিপেন্ড করে কোন ফসল কিভাবে চাষ করা হবে। ঠিক আছে, কারণ দেখো কিছু ফসল আছে যেগুলা বিভিন্ন ধরনের প্রচুর বৃষ্টিপাত প্রয়োজন। যেমন যদি আমি ধানের কথা বলি, ধান উৎপাদনে 200 বা 150 যাই যে বলুক 300
মিটার 200 থেকে 300 মিলিমিটার বৃষ্টিপাত প্রয়োজন, ঠিক আছে। গম উৎপাদনের জন্য আবার 50 থেকে 100 মিলিমিটার বৃষ্টিপাত প্রয়োজন। এখন মানে কি সেন্টিমিটার, 200 থেকে 300 সেন্টিমিটার বৃষ্টিপাত, 50 থেকে 70 বা 75 বা 100 সেন্টিমিটার বৃষ্টিপাত প্রয়োজন। এই যে আলাদা আলাদা বিভেদ, এটা হচ্ছে যে কোনো ফসল উৎপাদনের জন্য, ঠিক আছে। আচ্ছা, তো এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বৃষ্টিপাত গেল তাপমাত্রা। এরপর হচ্ছে সূর্যালোক কৃষিকাজের জন্য বিশেষভাবে উপযোগী। দেখো দিবারাত্রির পার্থক্য, এখানে সূর্যালোক বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে দিবারাত্রির পার্থক্য। তোমরা লক্ষ্য করে থাকবে, এই যে এখন শীতকাল, এখন কি দিন রাত এক সমান যাচ্ছে না, এখন কি হচ্ছে দিনটা ছোট হয়ে এসেছে, রাতটা বড় হয়ে গেছে। আবার যখন গ্রীষ্মকাল হবে তখন শীতকাল হয়ে যাবে গ্রীষ্মকাল যখন হবে তখন দিন হয়ে যাবে বড়, রাত হয়ে যাবে হচ্ছে ছোট। এই যে দিবারাত্রির পার্থক্যটা ঘটে, ঘটতেছে, এটার উপর ডিপেন্ড করে কোন ফসল কিভাবে উৎপন্ন হবে, ঠিক আছে। আরেকটা সব থেকে যেটা গুরুত্বপূর্ণ আছে সেটা হচ্ছে আর্দ্রতা কয় প্রকার। আর্দ্রতা বিভিন্ন ধরনের ভাগ আছে, এটার জন্য তোমাদের মানে ফার্স্ট পেপার পড়া লাগে, ওইখানে আর্দ্রতা একেবারে ক্লিয়ার করে দেওয়া হয়। তবে জলীয় বাষ্পের উপর ভিত্তি করে দুইটা ভাগে, একটা হচ্ছে শুষ্ক বায়ু আর আরেকটা হচ্ছে আর্দ্র বায়ু। সেটা আমি এর আগেই বলে দিয়েছি, সেটা আমি আর রিপিট করতে চাচ্ছি না, ঠিক আছে। আচ্ছা, তো এই যেটা বলছিলাম যে এই যে দিবারাত্রির পার্থক্যটা হয়, এটা বিভিন্ন ধরনের ফসল উৎপাদনের জন্য বিভিন্ন ধরনের এরকম দিবারাত্রির পার্থক্য হয়। আরেকটা যেটা সব থেকে অন্যতম গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বায়ু প্রবাহ। এখন তোমার চিন্তা হতে পারে যে বায়ু আবার কিভাবে ফসল উৎপাদনে ভূমিকা পালন করে। দেখো পরাগরেণু তো বোঝো, আমরা জানি যে ধান মানে যারা ফুল থেকে ফল, যে সরিষা, তারপর হচ্ছে ধান, গম, এইগুলোতে যখন শীষ বের হয় বা ফুল যেটাকে বলা হয়, ফুল যখন বের হয় তখন এর মধ্যে প্রকৃতিগতভাবে আমরা আসলে দৃশ্যমান হয় না, পরাগরেণু ঘটে। সে পরাগরেণু কেমনে ঘটে, সেটা হচ্ছে বায়ুর মাধ্যমে ঘটে। বায়ু যখন প্রবাহিত হয় সেটা প্রকৃতিগতভাবে পরাগরেণু ঘটায় ফেলে, ঠিক আছে। তখন কি বললাম যে পরাগরেণু ঘটে থাকে, ঠিক আছে। এর কারণে বায়ু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এইগুলা হচ্ছে জলবায়ুর মধ্যে গেল প্রাকৃতিক নিয়ামকের। এরপর হচ্ছে ভূপ্রকৃতি যে বলতে যেটা বোঝানো হয় যে ভূমিরূপের বৈশিষ্ট্য। আমি গতদিনও এটা বলছিলাম। দেখো আমি যদি বলি কোন ভূমি ফসল উৎপাদনের জন্য সেরা, মানে সব থেকে উপযোগী, সেটা হচ্ছে সমতল ভূমি নাকি তোমার পাহাড়ি, কোনটা ফসল উৎপাদনের জন্য ভালো, ফসল উৎপাদনের জন্য উপযোগী বা মানে কষ্ট কম হয় কোনটা? অবশ্যই তোমরা সবাই জানো যে এটার জন্য সমতল ভূমি হচ্ছে বেস্ট। এখন একটা জায়গার ভূপ্রকৃতি কেমন হবে, সেটা সমতল ভূমি হবে নাকি পাহাড়ি এবড়ো থেবড়ো হবে, তার উপর তো তার উপর ভিত্তি করে সেখানকার, অর্থাৎ সেখানকার ভূপ্রকৃতি যদি সমতল হয় তাহলে সেখানে ফসল উৎপাদন ভালো হয়। এরপর আসে হচ্ছে উচ্চতা। একটা যেটা বিষয় গুরুত্বপূর্ণ পয়েন্ট বলতো যে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা বাড়ে না কমে? আমরা যদি ভূপৃষ্ঠ থেকে উপর দিকে চলে যাই সেক্ষেত্রে তাপমাত্রা কমবে না বাড়বে বলতো? আচ্ছা, আমরা ভূপৃষ্ঠ থেকে যত উপর দিকে যাব প্রাথমিক অবস্থায় তাপমাত্রা তত বাড়বে না, তাপমাত্রা কমবে। প্রতি 1000 মিটার উচ্চতায় 6.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায়। কি হয়? তাপমাত্রা হ্রাস পায় বা হচ্ছে কমে যায়, ঠিক আছে। তো এই কারণে যে সকল এই যে বঙ্কন তাপমাত্রা বাড়বে কমবে, তাপমাত্রা হচ্ছে কমবে, যারা ফার্স্ট পেপার ক্লিয়ার নাই তারা বলবো হচ্ছে বাড়বে। যারা আমাদের পেড ক্লাসে পড়ছে না তারা সবাই জানে, তারাও ভুল করতো কিন্তু এখন। আচ্ছা, তাপমাত্রা তাহলে হচ্ছে কমবে, প্রতি 1000 মিটার উচ্চতায় 6.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায়। তো যে সকল এলাকার ভূভাগ ওপর দিকে মানে হচ্ছে 2000-3000 মিটার উঁচু স্বাভাবিক সমতল ভূমি থেকে, সেইখানে ভূমি চাষ করা একটু কষ্টকর হয়ে পড়ে, ঠিক আছে। তো এইগুলা হচ্ছে তোমার হচ্ছে ভূপ্রকৃতিক নিয়ামক। এরপর আসে হচ্ছে মৃত্তিকা। এটা খুবই সহজ, যে মাটির উর্বরতা এবং হচ্ছে গঠন কৃষিকাজের উপর ডিপেন্ড করে ফসল উৎপাদন। যে মাটি যত উর্বর সেই মাটি ফসল উৎপাদন তত ভালো হয়। আমরা যে বাংলাদেশ, যেমন আমরা যদি বাংলাদেশের কথা বলি,
আমরা কিন্তু মোটামুটি ফসল উৎপাদনে অনেক ভালো। কেন অনেক ভালো? কারণ হচ্ছে আমাদের মাটিটা হচ্ছে পলি মাটি এবং হচ্ছে আমাদের মাটিটা হচ্ছে উর্বর মাটি। তো যে অঞ্চলে মাটি যত বেশি উর্বর সেখানে ফসল উৎপাদন তত ভালো হয়। ঠিক আছে। আচ্ছা, তো এরপর হচ্ছে জীব বৈচিত্র্য, যেখানে উদ্ভিদ প্রাণী জগৎ কৃষিকাজের উপর অনেকটাই নির্ভরশীল হয়ে পড়ে। ঠিক আছে, তো এইটা হচ্ছে তোমাদের প্রাকৃতিক নিয়ামকের মধ্যে আর কি আলোচনা করা হয়। আচ্ছা, এরপরে আমরা এই গেল হচ্ছে তোমাদের প্রাকৃতিক নিয়ামক। ঠিক আছে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমি যে কি কারণে সেটা তো বলছি। এখন আসা হচ্ছে অর্থনৈতিক নিয়ামক। এগুলা কি? এগুলো হচ্ছে অর্থনৈতিক নিয়ামক। ঠিক আছে, এখন মনে করো তুমি কোনো ফসল উৎপাদন করবা। এখন ফসল উৎপাদনের ক্ষেত্রে তোমাকে কি করতে হবে? প্রথমে জমি চাষ দিতে হবে, যেটা বললাম। তারপরে সেখানে বীজ রোপণ করতে হবে, সার দিতে হবে, তারপর হচ্ছে সেচ দিতে হবে, কীটনাশক প্রয়োগ করতে হবে। এই যে এইগুলো প্রয়োগ, এই জন্য তো তোমার কি প্রয়োজন? টাকা প্রয়োজন, অর্থ প্রয়োজন। তোমার একটা মূলধন ছাড়া কেউ কিন্তু, তোমার কাছে মনে করো টাকা নাই, তোমার কাছে জমি আছে কিন্তু তোমার কাছে অর্থ নাই, তাহলে কি তুমি ফসল উৎপাদন করবা? অবশ্যই ফসল উৎপাদন করতে পারবে না। কারণ ভূমি চাষ থেকে শুরু করে তোমার পানির সেচ দেওয়া, তারপর হচ্ছে বীজ কেনা, এই যাবতীয় জন্য তোমার একটা অর্থের প্রয়োজন। তো এইগুলাকে বলা হচ্ছে যে কৃষিকাজের ক্ষেত্রে এটা হচ্ছে নিয়ামক। এখন এখানে শুধু কৃষি বলতে আমাদের মাথায় যেটা ঘুরে, কৃষি বলতে আমাদের মাথায় যেটা ঘুরে শুধু ধান গম পাট। আসলে দেখো, ধান গম পাট শুধুমাত্র কৃষি না। আমি আবারও বলছি, কেউ মনে করো নার্সারি করছে, সেটাও কৃষির মধ্যে যাবে। মনে করো যে যাদের বাড়িতে হাঁস মুরগি পালন করা হয়, গরু ছাগল পালন করা হয়, সেটাও কৃষির মধ্যে আলোচনা হবে। কেউ মনে করো পুকুরে মাছ চাষ করে, সেটাও কিন্তু কৃষির মধ্যে আলোচনা করা হবে। ঠিক আছে, তো এই প্রত্যেকটা কাজের জন্য, একজন মনে করো গরুর খামার করবে, গরুর খামার জন্য তাকে একটা ঘর করতে হবে, গরুর জন্য একটা অর্থ দিয়ে তাকে গরু কিনতে হবে, গরুকে খাওয়ানোর জন্য অর্থ লাগবে। এই যে যাবতীয় কাজের জন্য যে নিয়ামক প্রয়োজন, এটা হচ্ছে অর্থনৈতিক নিয়ামক। এর মধ্যে কি কি? এই যে প্রথমে হচ্ছে বিনিয়োগের জন্য বা পুঁজি হচ্ছে প্রথম যেটা তোমাদের মূলধন প্রয়োজন। ঠিক আছে, এরপর হচ্ছে তোমাদের শ্রমিক প্রয়োজন, যে কৃষি কাজের জন্য তুমি এই ফসল উৎপাদন করবে, তুমি তো একা সবকিছু করতে পারবে না। তো এর জন্য তোমাকে সর্বপ্রথম কি করতে হবে? দক্ষ এবং সাধারণ শ্রমিক প্রয়োজন। ঠিক আছে, এরপর হচ্ছে বাজার। এখন তুমি ফসল উৎপাদন করবে শুধু তো নিজের খাবারের জন্য না, তোমার অর্থনৈতিক একটা স্বাবলম্বী আনার জন্য তো না, যে টাকার জন্য। এখন তুমি এমন ফসল উৎপাদন করছো যার বাজারে কোনো চাহিদা নেই, মানে বাজারে কেউ চায় না, তাহলে তো হবে না। তো যে ফসলটা উৎপাদন করবে তার জন্য বাজারে চাহিদা থাকতে হবে। এইখানে একটু বেশি গুরুত্বপূর্ণ, যদি কোনো ফসল, ভালো করে মনোযোগ দাও, ধান, গম, পাট, চা, আখ, যে কোনো ফসলে যদি প্রশ্নে বলে যে ফসলের অর্থনৈতিক নিয়ামক হয়, এই তিনটাই হচ্ছে সেই নিয়ামক। ধান উৎপাদনেও এই তিনটা নিয়ামক, গম উৎপাদনেও এই তিনটা নিয়ামক, পাট উৎপাদনেও এই তিনটাই নিয়ামক প্রয়োজন। ঠিক আছে, এর বাইরে আরেকটা যেটা নিয়ামক এর সাথে তোমরা অ্যাড করতে পারো অর্থনীতির মধ্যে, সেটা হচ্ছে পরিবহন। সেটা কি? পরিবহন। এর মধ্যে এটা একটু অ্যাড করে দিয়ে দিতে পারো যে পরিবহন, এটা হচ্ছে একটা তোমার অর্থনৈতিক নিয়ামকের মধ্যে আলোচিত হয়। ঠিক আছে, তো এই হচ্ছে পরিবহন নিয়ে একটু বলবো। আচ্ছা, পরিবহন হচ্ছে, তুমি এখন মনে করো তুমি অর্থনীতি সবই আছে, তোমার মূলধন আছে, শ্রমিক আছে, বাজার আছে, তুমি ফসল উৎপাদন করে ফেলছো। এখন এমন জায়গায় ফসল উৎপাদন করছো যেখান থেকে পণ্যটা সাথে করে নিয়ে যে তোমার বাজারে যাইতে হবে, সে যোগাযোগ ব্যবস্থা নেই, তাহলে ফসল উৎপাদনের কোনো মানে হয়? আবার তুমি সেখানে চাষাবাদের জন্য ট্রিলার নিয়ে যাবা, যোগাযোগ ব্যবস্থা লাগবে না। আবার তুমি সেখানে যে বীজ নিয়ে যাবা, এর জন্য তো তোমাদের যোগাযোগ ব্যবস্থা প্রয়োজন। এর কারণে তোমার ওই পণ্যটা, সেটা ধান হোক, গম হোক, সেটা বাজার পর্যন্ত নিয়ে যাওয়া বা হচ্ছে তোমার বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য পরিবহন ব্যবস্থাটা থাকতে হবে। এটা হচ্ছে অর্থনৈতিক নিয়ামক। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো পরিবহনের বিষয়টা। এরপর হচ্ছে প্রযুক্তিগত নিয়ামক। ঠিক আছে, আমরা জানো যে আমরা কৃষিতে বেশ কিছু বিপ্লব এসেছে, আমরা আধুনিক হচ্ছি সভ্যতায়। আগে যেখানে মনে করো যে ধান গম এইভাবে বাড়িয়ে আমরা যেটা কই বাড়িয়ে মানে হচ্ছে ঝেড়ে ধান আলাদা করতে হতো, এখন প্রযুক্তির সাহায্য এসেছে। আগে যেখানে এখনো যদিও বাংলাদেশে বেশিরভাগ জায়গায় হাতে করে সেই সনাতন পদ্ধতিতে ধান কাটে, কিন্তু বর্তমানে বেশ কিছু ট্রলার মেশিন আবিষ্কার হয়েছে, যার ফলে আমরা এইগুলা করতে পারি, অর্থাৎ ধান কাটতে পারি। এছাড়া সেচের কথাও আমরা বলতে পারি।
আচ্ছা একটু কমেন্ট সেকশনটা বন্ধ রাখে কোনো কিছু জানার না হলে, ঠিক আছে। প্রযুক্তি তো সাংস্কৃতিক কি আছে ভাইয়া? হ্যাঁ, এটা হচ্ছে সাংস্কৃতিক, প্রযুক্তিগত নিয়ামক এবং সাংস্কৃতিক নিয়ামক সেম, ঠিক আছে। প্রযুক্তিগত এবং সাংস্কৃতিক নিয়ামক দুইটাই হচ্ছে সেম, ঠিক আছে। প্রযুক্তিগত নিয়ামক এবং সাংস্কৃতিক নিয়ামক দুইটাই হচ্ছে সেম, ঠিক আছে। এটা তোমরা যেটা দিবা সেটাই, যেটা সাংস্কৃতিক নিয়ামক চাইলেও এটা অ্যান্সার, প্রযুক্তিগত নিয়ম যদি চায় সেটা হচ্ছে এটারই অ্যান্সার, ঠিক আছে। গুড, ভালো প্রশ্ন করছো, বুঝতে না পারলে প্রশ্ন করবার সমস্যা নেই। আচ্ছা পানি সেচ আর কি বলবো, তুমি ফসল উৎপাদন করবো, যে এর আগে তো আমি বলে দিলাম যে কোনো ফসল উৎপাদনের জন্য তো পানি সেচের সবসময় তো তোমার মনে করো শীতকালে এখন তুমি গম চাষ করবা, এখন শীতকালে কি বৃষ্টিপাত হয়? বৃষ্টিপাত তো হয় না। এখন তোমার গমের জন্য তো বৃষ্টিপাত প্রয়োজন, মোটামুটি সম্ভবত 3টা সেচ দেওয়া লাগে। এখন তুমি এমন জায়গায় ফসল উৎপাদন করছো যেখানে সেচের ব্যবস্থা নেই, পানির সেচ তুমি দিতে পারো না, তাহলে তো সরাসরি বৃষ্টির পানির উপর নির্ভর করলে হবে না, এটা হচ্ছে সেচ ব্যবস্থা, ঠিক আছে। আচ্ছা এরপর হচ্ছে প্রযুক্তিগত নিয়ামক, যেটা বললাম যে আধুনিকতা, তারপর হচ্ছে উন্নত বীজ সার। আমরা দিন দিন আগে থেকে বর্তমানে বিভিন্ন প্রযুক্তি মানে উন্নত বীজ, উন্নত মানের সার হচ্ছে, যাতে করে ফসল উৎপাদন, হাইব্রিড জাত যাতে বলে ফসল উৎপাদনটা যাতে বৃদ্ধি পায়, ঠিক আছে। আচ্ছা এরপর হচ্ছে সেচ ব্যবস্থা, যেটা যে এর মধ্যে পড়ে গেছে সেচ ব্যবস্থা, যেটা তো বললাম যে আধুনিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এই যে 3টা পয়েন্ট বললাম, আই রিপিট এগেন, এই যে 3টা নিয়ামক, তোমার ধান উৎপাদনে প্রশ্ন কিন্তু এখান থেকে দিবে, তোমার ধান উৎপাদনে বলবে যে প্রাকৃতিক নিয়ামক কি কি, ঠিক আছে। ধান উৎপাদনে বলবে হচ্ছে সাংস্কৃতিক নিয়ামক বা হচ্ছে প্রযুক্তিগত নিয়ামক কি কি। এই সাংস্কৃতিক এবং বা প্রযুক্তি এবং হচ্ছে তোমার অর্থনৈতিক নিয়ামক, ঠিক আছে। অর্থনৈতিক নিয়ামক, এই প্রত্যেকটা ক্ষেত্রে তোমার এইটা হচ্ছে সেম, ধান উৎপাদন, গম উৎপাদন, পাট উৎপাদনে এগুলো হচ্ছে সবই সেম, ঠিক আছে। তবে জলবায়ুগতভাবে আমরা আলাদাভাবে চিহ্নিত করব, কিভাবে সেটা মনে করো জলবায়ুতে যখন বৃষ্টিপাতের কথা বলবে, কিসের কথা মনে করো বৃষ্টিপাতের কথা বলতেছে, ঠিক আছে। বৃষ্টিপাতের কথা বললে তখন মনে করো ধান উৎপাদনে এক ধরনের বৃষ্টিপাত, গম উৎপাদনে আরেক ধরনের বৃষ্টিপাত, এগুলো আমরা পরবর্তীতে আলোচনা করব, ঠিক আছে। আচ্ছা এখন আমরা দেখো যেটা যাব যে আমরা কৃষির গুরুত্ব সংক্ষেপে আলোচনা করব, ঠিক আছে। কৃষির গুরুত্বটা আমরা আলোচনা করব, যে কৃষির গুরুত্বকে। আচ্ছা দেখো, কৃষির সর্বপ্রথম যে গুরুত্বের কথা বলা আছে সেটা হচ্ছে খাদ্য নিরাপত্তা। আমাদের দেশের জনগণের প্রধান আমাদের তো খাবার দাবার গ্রহণ করা লাগে না। আচ্ছা একটা কথা বলো তো যে পৃথিবীর অধিকাংশ মানুষের খাবার কি? এই প্রশ্নটা কে পারবা? এটা কিন্তু প্রশ্ন আসে। পৃথিবীর অধিকাংশ মানে হচ্ছে অর্ধেকেরও বেশি মানুষের খাবার কি বলো? অপশন দিচ্ছি, 2টা সহজ অপশন, মানে ধান বা চাল, নাকি গম। পৃথিবীর বেশিরভাগ মানুষের খাবার কোনটি বলো তো? একটা উত্তর দেবে, যে কোনো একটা। এই যে অপশন 2 দিয়েছি, ধান বা চাল নাকি হচ্ছে গম। আচ্ছা অনেকে ভাত, চাল, নাইমা ব্যাপারী বলছে গম, নাদিয়া বলছে গম, মরিয়ম মায়া চাল, ইয়াসমিন 2টা কেন, ধান বা চাল? আচ্ছা ধান বা চাল বলছে কেউ, গম, ভাত, গম, আচ্ছা চাল, মারুফ চাল পিঠা ভরে মারুফ। আচ্ছা অনেকে 2 ধরনের অ্যান্সার দিয়েছে, অপশন দিয়েছি তাও, ঠিক আছে। মানুষের অধিকাংশ মানে সবাই কি খায় বলো তো? পানি খায়, কিন্তু মাত্র পানি। যা হোক, ভালো করে, এটা কিন্তু এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ভালো করে শোনো, যদি বলে বাংলাদেশের অধিকাংশ মানুষের খাবার কি, তাহলে সেটা হচ্ছে ধান বা চাল।
আর রিপিট এগেন, যদি বলে বাংলাদেশের মানে আমাদের দেশের মানুষের প্রধান খাবার কি, সেটা ধান চাল, এটা নিয়ে কোনো কনফিউশন নাই। কিন্তু যদি বলে যে পৃথিবীর অধিকাংশ মানুষের খাবার কি, সেটা হচ্ছে গম। ঠিক আছে, সেটা কি গম। সবাই ধান, বেশিরভাগই ধান। আমার মনে হয় যে 80%ই তোমরা অ্যান্সার দিয়েছো, 80 না 90%ই হবে, 90% তোমরা অ্যান্সার দিয়েছো হচ্ছে ধান বা চাল। এটা হচ্ছে রং অ্যান্সার। উত্তর হবে হচ্ছে গম। ঠিক আছে, এখন মনে করে যে গম আবার মানুষ কোথায় খায়, গম না। এখানে মেন যেটা বিষয় যে গমের রুটি বা হচ্ছে আটা। তোমরা যদি তোমরা চিন্তা করতেছো বাংলাদেশের কথা যে সকালে উঠে ভাত খায়, তোমরা যদি ইউরোপের কথা চিন্তা করো, আফ্রিকার কথা চিন্তা করো, মধ্যপ্রাচ্যের কথা চিন্তা করো, আমেরিকার কথা চিন্তা করো, তাদের অধিকাংশ মানুষ সকালে উঠে ব্রেড খায়, রুটি খায়। ঠিক আছে, রুটি খায় বা পাউরুটি খায়, যেটা ধান চালের না, সেটা হচ্ছে গমের। এর কারণে রাইট অ্যান্সার, পৃথিবীর অধিকাংশ মানুষের খাবার হচ্ছে গম। বাংলাদেশের অধিকাংশ মানুষ খাবার হচ্ছে ধান। ঠিক আছে, কিন্তু যদি বলে পৃথিবীর অধিকাংশ মানুষের খাবার কি, সেটা হচ্ছে গম। এই বিষয়টি একটু মাথায় রেখো, গুরুত্বপূর্ণ এটা। ঠিক আছে, আচ্ছা, তো যে কারণে আমি এটা বললাম, এটা বলতে যে দেখো যে কৃষির উৎস, আমাদের মানুষের কৃষি থেকে তো আমাদের সকল মানুষের খাবারটা উৎপাদন হয়, তাই না? আমাদের এই যে খাদ্য নিরাপত্তাটা পাচ্ছি, এই খাদ্য নিরাপত্তাটা অনেকটাই হয়ে যাচ্ছে হচ্ছে খাদ্য নিরাপত্তা। ঠিক আছে, এরপর হচ্ছে অর্থনৈতিক নিয়ামক। আমাদের যে টোটাল জিডিপি, ঠিক আছে, বাংলাদেশের বা পৃথিবীর এই যে জিডিপি মানে কি, যে যেটা বোঝাচ্ছে হচ্ছে তোমার জিডিপি মানে হচ্ছে যে জাতীয় আয়। ঠিক আছে, বাংলাদেশের বা পৃথিবীর জাতীয় আয়, এইগুলা জাতীয় আয় অনেকটাই আসে হচ্ছে কৃষি থেকে। তারা অনেক কিছু উৎপাদন করে, সেগুলা বিক্রি করে বৈদেশিক মুদ্রা অর্জন করে। এগুলা হচ্ছে জিডিপি, অর্থাৎ আমাদের জিডিপি আয়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হচ্ছে কৃষি। এরপর হচ্ছে কর্মসংস্থান। তোমরা জানো যে বড় একটা কর্মসংস্থান, আমাদের বাংলাদেশের কথা যদি বলি, আমাদের বাংলাদেশের মানুষ 90% মানুষ প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে কৃষির উপরে নির্ভরশীল। কিন্তু অর্থাৎ কি, যে বাংলাদেশের বেশিরভাগই মানুষ কৃষির উপর জীবন জীবিকা নির্ভর করে। এরপর হচ্ছে শিল্পের কাঁচামাল। তুমি একটা পোশাক শিল্প গড়ে তুলবা বা হচ্ছে বস্তা তৈরি করবা, এই প্রত্যেকটা উৎপাদনের জন্য কৃষি থেকে কিন্তু কাঁচামালটা প্রয়োজন। তুমি মনে করো পোশাক উৎপাদন করবা, তোমার সুতার জন্য তুলা প্রয়োজন। তুলা কোথা থেকে আসবে? কৃষি কাজ থেকে আসবে। তুমি মনে করো যে তোমরা বস্তা করবে, পাটের বস্তা, এখন তোমার এর জন্য পাট প্রয়োজন। পাট একটা হচ্ছে কৃষি পণ্য। ঠিক আছে, অর্থাৎ অধিকাংশ মানে যেটা বলছিলাম যে শিল্পের কাঁচামালটা আসে হচ্ছে কৃষি থেকে। এরপর হচ্ছে রপ্তানি আয়, যেটা এর আগে বলে দিলাম যে বৈদেশিক মুদ্রা আয় হয়। এরপর হচ্ছে পুষ্টির উৎস, যে আমরা যে পুষ্টি গ্রহণ করি, মাছ, তারপর হচ্ছে মনে করি যে আমিষ, প্রোটিন, আয়োডিন, এই সব কিছু কিন্তু আসে হচ্ছে কৃষি পণ্য থেকে। ঠিক আছে, এরপর হচ্ছে টেকসই উন্নয়ন, অর্থাৎ SDG, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, যেটা পূর্ণরূপ সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। এটা একটু ভালো করে মুখস্থ রেখো। এই টেকসই উন্নয়ন কৃষি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, এছাড়া বেকার সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, শিল্পের বিকাশ করার ক্ষেত্রে যেটা বললাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ঠিক আছে, তো এইগুলা হচ্ছে কৃষির গুরুত্ব। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা যে জায়গাটাতে আলোচনা করব, এখান থেকে সরাসরি MCQটা সৃজনশীল CQ আসবে। ঠিক আছে, এখান থেকে কি আসবে বললাম, CQ আসবে। এখান থেকে সিকিউ কিন্তু আসবে। ঠিক আছে, সিকিউ কিন্তু এখান থেকে আসবে, গুরুত্বপূর্ণ এখানে। ঠিক আছে, যে কোনো একটা ফসলের কথা বলা থাকবে না, ইনডিরেক্টলি বলা থাকবে, তোমাকে সেটা দেখে বুঝতে হবে যে সেটা ধানের কথা বলছে না গমের কথা বলছে। মনে করো যে এইভাবে থাকলো যে রহিম একটা ফসলের কথা বলেছে যে পৃথিবীর অধিকাংশ মানুষেরই খাবার। ঠিক আছে, গ নম্বর প্রশ্ন যে রহিমের বলা ফসলটির মনে করো জলবায়ুর বৈশিষ্ট্য ব্যাখ্যা করো বা অর্থনৈতিক নিয়ামক ব্যাখ্যা করো, কোন ফসলের কথা বলছে, তার বিশ্ব বাণিজ্যের গুরুত্ব ব্যাখ্যা করো। এই টাইপের সৃজনশীল কিন্তু এখান থেকে তোমাদের থাকবে, এখান থেকে। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমরা যেটা আলোচনা করব যে ধান। ঠিক আছে, সর্বপ্রথম আমরা যেটা আলোচনা করব হচ্ছে ধান, পৃথিবীর অন্যতম খাদ্যশস্য। ঠিক আছে, বিশেষ করে আমাদের এশিয়া মহাদেশ, দক্ষিণ পূর্ব এশিয়া, আমাদের ইন্দোনেশিয়া, চীন, ভারত, বাংলাদেশ, ভুটান, মায়ানমার, এইগুলা দেশে কিন্তু ধান হয় বেশি, প্রচুর পরিমাণে, হিউজ পরিমাণে, 80 থেকে 90 ভাগই ধান হয় কিন্তু আমাদের এই দক্ষিণ এশিয়ার এবং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ থেকে। ঠিক আছে, তো এই ধান হচ্ছে এখানকার এশিয়া মহাদেশের যে কোটি মানুষের প্রধান খাদ্য, যেটা আমি বললাম। তো এরপর হচ্ছে যে পৃথিবীর মোট ধানের যেটা বলা আছে যে 90% আমাদের এশিয়া মহাদেশেই হয় এবং এর অঞ্চল
এর অঞ্চল হচ্ছে যারা ওয়ার্ল্ড ম্যাপ সম্পর্কে ধারণা আছে, কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা, এবং এগুলো প্রথম পত্রে আলোচনা, ঠিক আছে, যে ক্রান্তি অঞ্চল এবং উপক্রান্তি অঞ্চল 50 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশের মধ্যে, ঠিক আছে। অর্থাৎ ছোট করে যদি দেখায়, ছোট করে যদি তোমাদেরকে দেখায়, এই যে নিরক্ষরেখা, এই নিরক্ষরেখার উপরে অর্ধেক কি উত্তর, এটা হচ্ছে উত্তর গোলার্ধ, নিচের হচ্ছে দক্ষিণ গোলার্ধ, ঠিক আছে, মনে আছে তো। তো উত্তরে 40 ডিগ্রি, অর্থাৎ 40 ডিগ্রি মনে করে এটা, আর এদিকে হচ্ছে 50 ডিগ্রি, ঠিক আছে। এই অক্ষাংশের মধ্যে, এই অঞ্চলের মধ্যে ধান বেশিরভাগই হয়ে থাকে। এখানকার জলবায়ু, এখানকার আবহাওয়া, এখানকার বৃষ্টিপাতের প্রকারভেদ সব কিছু ধান উৎপাদনের জন্য হচ্ছে সেরা, যার ফলে চীনে ধান উৎপাদন বেশি হয়। হ্যাঁ, চীনে ধান উৎপাদন বেশি হয়, বিশেষ করে চীনের হুনান প্রদেশ। কি প্রদেশ? এটা গুরুত্বপূর্ণ, আমি আলোচনাতে যাইতাম। হুনান প্রদেশ, এটাকে বলা হয় হচ্ছে আধার। কিসের আধার? ধান উৎপাদনের আধার বলা হয় হচ্ছে হুনান প্রদেশকে, চীনের, ঠিক আছে। এবং চীনের সব থেকে বেশি ধান উৎপাদন হয়ে থাকে। আচ্ছা, তো এই অক্ষাংশের মধ্যে আর কি ধান বেশিরভাগ হয়ে থাকে, যেটা বলছিলাম। তো এই যে দেশ কথা বলা আছে, যেগুলো দেশের নাম আমি অলরেডি বলে দিয়েছি। এখন আসা হচ্ছে নিয়ামক। ওই যে কথা বললাম যে কোনো ফসল উৎপাদনের জন্য নিয়ামকটা হচ্ছে সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সৃজনশীলের জন্য সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, গুড, ভালো পারছে। আচ্ছা বলো তো, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, এখানে গোলস কতটা লক্ষ্যমাত্রা দেওয়া আছে, কে পারবা দেখি, বলো। কে বলছে? আচ্ছা, বাংলাদেশ কততম? বাংলাদেশ চতুর্থ ধান উৎপাদনে, বাংলাদেশ হচ্ছে চতুর্থ, ঠিক আছে। ধান উৎপাদনে বাংলাদেশ হচ্ছে চতুর্থ, ঠিক আছে। আচ্ছা, শীর্ষ গণ উৎপাদনকারী দেশ। আচ্ছা আমি যাচ্ছি, আমি শেষ করি। আচ্ছা, মাহফুজ অ্যান্সার দিয়েছে অঞ্জন, 17, গুড, ঠিক আছে। চীনের হুনার পদ্ধতি ধানের আধার বলা। আচ্ছা, তো আমি দেখো এখন যেটা আমরা ধান উৎপাদনের নিয়ামক, এটা কিসের নিয়ামক? এটা কিন্তু ধান উৎপাদনের নিয়ামক, ঠিক আছে। এইগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। দেখো এখন আমি আগে যেটা তোমাদেরকে বলি, এইখানে এক ধরনের ইনফরমেশন আছে, তোমরা বলবা ভাই আমার এখানে 16 থেকে 27, আমার বইয়ে 30 ডিগ্রি আছে, কারো বইয়ে 35 ডিগ্রি আছে, সবই রাইট, ঠিক আছে। তোমার বইয়ে যেটা অ্যান্সার আছে সেটাই তোমরা অ্যান্সার করবা। তবে মনে রাখবা, যখন এমসিকিউতে দিবে সেই ক্ষেত্রে অপশন এটাও থাকতে পারে, তোমার বইয়েরটাও থাকতে পারে, আরেকজনের বইয়েরটাও থাকতে পারে। এই ভুলটা কখনোই করবে না। যখন মনে করো এই জায়গাতে তোমাদের বই দেওয়া আছে 16 থেকে 27, এখন প্রশ্নে আসছে অপশনের মধ্যে একটা অপশন আছে মনে করো 12 থেকে 30, আরেকটাতে আছে মনে করো যে 18 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এইভাবে মনে করো অপশন আসছে, ভালো করে একটু এদিক মনোযোগ দাও। সবাই যে ভুলটা করে থাকো, সেই ভুলটা এখানে করা যাবে না। এটা মনে করো, এটা কি বলছি আমি কি বলছি? আমি বলতেছি মনে করো যে প্রশ্ন আসে যে ধান উৎপাদনের জন্য কেমন তাপমাত্রা প্রয়োজন। এখন তোমার বইয়ে দেওয়া আছে হচ্ছে এটা যে 16 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এখন অপশন আছে হচ্ছে 4টে, তার মধ্যে এই দুইটা মনে করো অপশন, এই অপশনটা নাই, 16 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস অপশনেও নাই, ঠিক আছে। এখন এই দুটো অপশন, এখন তুমি চিন্তা করবা অপশনে নাই, তার মানে প্রশ্ন ভুল, যেটা অ্যান্সার করবো সেটা রাইট। এই চিন্তা কিন্তু অনেকেই করে যে প্রশ্নে যেহেতু নাই, মানে 16 থেকে 27 আমার তো একেবারে মুখস্থ আছে, যে বইয়ের এততম পৃষ্ঠা একেবারে সুন্দর করে বলা আছে ধান উৎপাদনের জন্য 16 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন, আমার তো মুখস্থ, অপশনে তো নাই, তার মানে কি এটা ভুল, যেটা দিব সেটাই মার খাবে, একেবারে গান মারা খাবা, একেবারে গান্ড মারা খাবা। এইখানে সবসময় মাথায় রাখবা যে স্পেসিফিকভাবে তো যে কারণে বলতে, তখন কি করবা, এর মধ্যে চিন্তা করবা যে তোমারটার সাথে কাছাকাছি কোনটা,
মানে তোমার বইয়ের সাথে কাছাকাছি কোনটা আছে, তখন দেখবে যে এটা কাছে না এটা কাছে, অবশ্যই 18 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, তার মানে কি এটা হচ্ছে রাইট অ্যান্সার। 18 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস রাইট অ্যান্সার। কখনো এই ভুলটা করবা না যে আমার অপশন নাই, আমি যেটা মুখস্থ করছি আমি তো জানি বই এটা আছে, অপশনে নেই তার মানে ভুল প্রশ্ন, এটা করবে না। যে কোনো ক্ষেত্রে সেটা জনসংখ্যা হোক, যে কোনো সমীকরণ, যে কোনো হিসাবে যখন এইভাবে দেওয়া থাকবে সংখ্যা, তখন তোমার বইয়ের কাছাকাছি, যদি অপশনে না পাও তোমার ওইটা, তোমার যদি ওইটা পাও তাহলে তো হয়ে গেল, যখন পাবা না তখন তোমার কাছাকাছি যেটা আছে সেটা অ্যান্সার করে দিবা। আশা করি ক্লিয়ার হয়ে গেছো, ঠিক আছে। আচ্ছা, এই যে আমি যেটা, এটা হচ্ছে একটা ইনফরমেশন বললাম তো, একটা 18 থেকে 30, কারো 20 থেকে 35, কারো 16 থেকে 30, কারো 16 থেকে 35, নানান ধরনের অ্যান্সার থাকবে। এটা নিয়ে বিভ্রান্ত হবে না। আমি এখন বলবো যে স্যার ভাইয়া আপনি ভুল লিখছেন, আপনি ভুল লিখছেন, এর কারণে আগে থেকে ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তো ধান উৎপাদনের ক্ষেত্রে যেটা প্রয়োজন সেটা হচ্ছে উষ্ণ এবং হচ্ছে আর্দ্র জলবায়ু প্রয়োজন, ঠিক আছে। ধান উৎপাদনে কেমন জলবায়ুর প্রয়োজন? উষ্ণ এবং আর্দ্র জলবায়ু প্রয়োজন, এবং তাপমাত্রা 16 থেকে 27 বা 18 থেকে 30 গড়ে ধরা হয় হচ্ছে, তোমরা অ্যান্সারে রাখবা হচ্ছে 16 থেকে অথবা 18 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এর মধ্যে চিন্তা করে রাখবে 16 থেকে 18 থেকে 30 ডিগ্রি, এর মধ্যে হবে হচ্ছে অ্যান্সার, যেটা থাকবে অপশনে সেটা হচ্ছে উত্তর, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে বৃষ্টিপাত। বৃষ্টিপাত হচ্ছে 150 থেকে 250 সেন্টিমিটার বৃষ্টিপাত প্রয়োজন। এখন তোমরা বলবো যে কারো বই আবার 300 সেন্টিমিটার, কারো বই 200 থেকে 300 সেন্টিমিটার আছে, ঠিক আছে। এটা মাথায় রাখবা, ধান উৎপাদনে 150 থেকে 250 সেন্টিমিটার বৃষ্টিপাত প্রয়োজন, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে ভূপ্রকৃতি। ধান উৎপাদনের জন্য দোআঁশ এবং হচ্ছে বেলে দোআঁশ মাটি হচ্ছে সব থেকে উপযোগী, দোআঁশ মাটি হচ্ছে বেস্ট। এরপর হচ্ছে বেলে দোআঁশ মাটি হচ্ছে সব থেকে বেশি উপযোগী হচ্ছে গম উৎপাদনের জন্য, ঠিক আছে। তো এটা হচ্ছে ধান উৎপাদনের জন্য নিয়ামক আমরা হিসেবে বলতে পারি, ঠিক আছে। আর আরেকটা যেটা বলা যায় যে নদীর অববাহিকায় পলি মাটি বা হচ্ছে বেলে দোআঁশ মাটি হচ্ছে ধান উৎপাদনের জন্য সব থেকে বেশি উপযোগী। এবং অবশ্যই ধান উৎপাদনের জন্য সমতল ভূমি প্রয়োজন। কেমন ভূমি প্রয়োজন? সমতল ভূমি প্রয়োজন, ঠিক আছে। আচ্ছা, এই গেল হচ্ছে ধান উৎপাদনের প্রাকৃতিক নিয়ামক, আমরা কিন্তু এটা আলোচনা করলাম প্রাকৃতিক নিয়ামক, ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে প্রাকৃতিক নিয়ামকের মধ্যে চলে আসলো তোমার 4.0 কোর্স, এবং কাল একটা বিশাল ধামাকা আসতেছে, রিপিট अगेन, কাল বড় 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 বিশাল একটা ধামাকা চলশিখির পক্ষ থেকে আসতেছে, সেটা এফআরবি কোর্স একেবারে আমরা রিওপেন করবো, লঞ্চ। হ্যাঁ, আচ্ছা, তো এই এফআরবি কোর্স 4.0 যারা এইচএসসি 26-27 ব্যাচ তাদের জন্য একটা ধামাকা অফার চলে আসছে, সেটা হচ্ছে এই এফআরবি কোর্স, ঠিক আছে। যারা তোমরা জানো ব্যাচের ভর্তি শুরু, কালকে বিশাল একটা প্রোগ্রাম অর্গানাইজ করে 24 তারিখে ভর্তি শুরু, 11 তারিখে তোমাদের ওরিয়েন্টেশন ক্লাস, এবং 20 তারিখে হচ্ছে ব্যাচের ক্লাস শুরু হবে, ঠিক আছে। কোর্সে কি কি থাকবে এটা তোমার অলরেডি সবাই বলে দিয়েছে, আমি আর রিপিট করছি না, তোমরা ক্লাসেই দেখতে পাবা কি ধামাকা হয় তোমরা দেখতে পাবা, ঠিক আছে। না, আমাকে হুডি দেয়নি। আচ্ছা, তো এইগুলা পাবা, 27 ক্লাস পর্যন্ত রেকর্ডিং ক্লাস পাবা, এগুলো সব কিছু পাবা, এগুলো তোমরা একটু দেখে নিও, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ যেটা। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে আর্থ সামাজিক নিয়ামক, ঠিক আছে। এখন আমরা কি দেখবো? আচ্ছা, ক্লাস এখন দেখো, একটু মনোযোগ দাও, নতুন করে আবার হয়ে যাও না, তোমরা কমেন্ট সেকশন বন্ধ রাখো, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো হচ্ছে আমরা ধান উৎপাদনের ক্ষেত্রে যেটা বললাম যে প্রত্যেকটা ফসল উৎপাদনের জন্য 3টা নিয়ামক, তোমার এর আগে ফার্স্ট চ্যাপ্টারে মানে এর আগে বলে দিলাম যে 3টা নিয়ামক প্রত্যেকটা ক্ষেত্রে লাগবে। এটার ক্ষেত্রে দেখো যে আর্থসামাজিক নিয়ামক বা প্রযুক্তিগত যে নিয়ামক, এখন দেখো যে সেম গুলাই কিন্তু দেওয়া আছে, যেখানে ভূমিকর্ষণ, রোপণ, আগাছা পরিষ্কার, ফসল কাটার জন্য শ্রমিকের প্রয়োজন, মূলধন প্রয়োজন, বীজ সার সেচের জন্য মূলধন প্রয়োজন, প্রযুক্তি তোমাদের প্রয়োজন, ঠিক আছে। অর্থনৈতিক নিয়ামকে দেখো সেম আছে, যে খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান, অর্থনৈতিক নির্ভরশীলতা, যেটা আমি বললাম প্রত্যেকটা ধান, গম, পাট, আখ, চা প্রত্যেকটার ক্ষেত্রে অর্থনৈতিক এবং হচ্ছে তোমার হচ্ছে সাংস্কৃতিক যেটা নিয়ামক প্রত্যেকটা হচ্ছে সেম, তবে ভৌগোলিক নিয়ামক বা হচ্ছে জলবায়ুগত যে নিয়ামক সেটা কিন্তু ভিন্নতা, ঠিক আছে। তাই এটা আমি আর রিপোর্ট করলাম না, ঠিক আছে। এখন দেখো
আচ্ছা, এখন দেখো হচ্ছে বলা আছে গম। গম হচ্ছে একটি নাতিশীতোষ্ণ এলাকার এবং হচ্ছে শীত মানে নাতিশীতোষ্ণ অঞ্চলের ফসল, যেটা তোমরা জানবা। এর উৎপাদন কথা যদি আমরা বলি, যে যে উৎপাদনের একটা হিসাব তোমাদেরকে দেওয়া আছে। তো প্রধান উৎপাদনকারী অঞ্চলের কথা যদি বলি, তাহলে হচ্ছে যে চীন, ভারত, রাশিয়া, ইউক্রেন, তারপর হচ্ছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের যে দেশ, সেগুলো হচ্ছে গম উৎপাদনের জন্য সৃষ্টি। ঠিক আছে। আচ্ছা, তো এখন আছে হচ্ছে বন্ড সাইবার অঞ্চলে বন্টনগুলো দেখা। এখন আমরা আলোচনা করব হচ্ছে নিয়ামক। ঠিক আছে, গম উৎপাদনের জন্য যে নিয়ামকগুলো প্রয়োজন। গম আমি এর আগেও বললাম যে গম হচ্ছে একটি শীতকালীন এবং হচ্ছে নাতিশীতোষ্ণ, শীত প্রধানমন্ত্রী নাতিশীতোষ্ণ অঞ্চলের একটি ফসল। ঠিক আছে। আচ্ছা, গম চাষের জন্য এখানে তাপমাত্রাটা দেওয়া নাই, একটু মিস্টেক হয়েছে। গম উৎপাদনের জন্য যেটা সব থেকে বেশি দেওয়া আছে সেটা হচ্ছে 16 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন। কত ডিগ্রি? 16 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গম চাষের জন্য উপযোগী। ঠিক আছে, এটা একটু ভালো করে মাথায় রেখো। এবং বৃষ্টিপাতের কথা তো বলে আছে যে কিছু বইয়ে 50 থেকে 100, কিছু বই আবার 75 আছে। ঠিক আছে, 50 থেকে 100 সেন্টিমিটার বা হচ্ছে 50 থেকে 75 সেন্টিমিটার হচ্ছে গম চাষের জন্য উপযোগী। ঠিক আছে। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের গম চাষের প্রাকৃতিক নিয়ামক। এবং যদি বলা হয় তাহলে গম চাষের জন্য হচ্ছে দোআঁশ, বেলে দোআঁশ, পল্লী দোআঁশ, এই মাটিগুলো হচ্ছে সব থেকে বেশি উপযোগী। ঠিক আছে। আচ্ছা, তো এই গেল হচ্ছে আমাদের জলবায়ু গম উৎপাদনে। এরপর হচ্ছে অন্যান্য নিয়ামক। ওই উৎপাদন নিয়ামক হচ্ছে সবই সেম, অর্থনৈতিক নিয়ামক হচ্ছে ওই একই। ঠিক আছে, এগুলো রিডিং করলে হয়ে যাচ্ছে। এরপর আসা হচ্ছে আমরা আলোচনা করবো হচ্ছে আখ। ঠিক আছে, আখ। আচ্ছা, আখকে তোমাদের একটা প্রশ্ন বলো তো, আখকে তোমাদের বই কি আছে, মানে সরি, তোমাদের লোকাল ভাষায় আখকে কি বলে ডাকো? আখ, আখ চিনো তো? আখ চিনো? আখ, আখ, আখা। আমাদের লোকাল ভাষায় আমরা আখকে বলি হচ্ছে কুশেল। ঠিক আছে, আমরা আখকে বলি হচ্ছে কুশাল। ঠিক আছে, কেউ কেউ আবার বলে হচ্ছে ইক্ষু, মানে আমাদের এদিকে ইক্ষু বলে না, বেশিরভাগ অঞ্চলে শুধু হচ্ছে ইক্ষু বলে, আবার আখ বলে। ঠিক আছে, তোমরা কি বলো বলো তো? আচ্ছা, তোমরা কুষার, জাহিদা খাতুন কুষার, কুষার, আমরা বলি হচ্ছে কুশির। আচ্ছা, তিশা একই বলি। কুষার, কুষার, আমরা বলি কুশেল। দেখ কুশেল দে তো, কুশেল খাই, চাবা চাবা কুশেল খাই, ছোটবেলা কেটে কেটে দিত। আচ্ছা, কি নাদিয়া, যে আলাদা নাম পাওয়া গেছে, গেন্ডারি কয়। ঠিক আছে, কুশেলরে কয় হচ্ছে গেন্ডারি। আচ্ছা, তো এক এক জায়গায় এক এক ধরনের নাম। 30, 100। খাসির মাংস ফিরিয়ে দিলে দাম থাকে না ভাই। আচ্ছা, তো এখানে যেটা, এখানে মানে ইক্ষু এবং হচ্ছে আখ, এই দুইটা হচ্ছে মোটামুটি শুদ্ধ নাম। ঠিক আছে। এখন রাশেদ, আচ্ছা, এখন যদি কোনো ক্ষেত্রে তোমাদের বইয়ে অপশনে কোনো একটা কারণে তোমার উত্তর তুমি মনে করো জানো হচ্ছে হবে হচ্ছে আখ, বইয়ে পড়ছো যে আখ, উত্তর হবে হচ্ছে আখ, আখ। এখন আখ অপশনে নাই, তুমি চিন্তা করবে যে আখ নাই, তাহলে তো উত্তর বল না। এখানে কিন্তু ইক্ষু অপশনে থাকলে ইক্ষু হবে, কুশাল থাকবে না, তবে ইক্ষু অথবা হচ্ছে আখ, এই দুইটা হচ্ছে ভালো, মানে শুদ্ধ। ঠিক আছে। আচ্ছা, গেন্ডারি অনেকে বলতেছে, গেন্ডারি বাড়ি কোথা? আমার বাসা রাজশাহীতে। ঠিক আছে, রাজশাহীতে বাসা মামুর বিটারা বেশি ইয়ে করলে কিন্তু চিপাই নিয়ে যাব, একেবারে খিদির বিদির করবি না কেউ। রাজশাহীতে আমার বাসা। ঠিক আছে। আচ্ছা, হ্যাভি খিদির তোমরা যে হ্যাভি খিদির বিদির করো মামুর বিটারা, মানে কি কিছু কি পাইতে পারো না, কি বলছো? আচ্ছা, তো আচ্ছা, এখানে এখন দেখো আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে উৎপাদন বন্টন। আরেকটা যেটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ আখের ক্ষেত্রে, যে আমাদের এই ভারত, ঠিক আছে, ভারতীয় মহাদেশ বা হচ্ছে গঙ্গার এই মহাদেশ, এটাকে কিন্তু পিতৃভূমি বলা হয় হচ্ছে আখের। এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, যে আখের পিতৃভূমি। ঠিক আছে, এটা মাঝে মাঝে অনেক এমসিকিউতে দেয়। ঠিক আছে, আখের পিতৃভূমি, আখের পিতৃভূমি কিন্তু আমাদের ভারতীয় উপমহাদেশের এই অঞ্চলটাকে আখের পিতৃভূমি বলা হয়। ঠিক আছে। আচ্ছা, তো এখন কমেন্ট একটু বন্ধ রাখো, আমি ক্লাসের দিকে আবার একটু মনোযোগ দাও। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের গম, গমের কথা বললাম। এখন আসো হচ্ছে আমাদের সরি আখ, আখের আলোচনাতে আমরা আসি। ঠিক আছে, আখের আদিভূমি কি বলা হয় বললাম? আখের আদিভূমি বলা হয় হচ্ছে ভারত, বা হচ্ছে যদি এইটা থাকে গঙ্গা উপত্যকা। কি বললাম? গঙ্গা
উপত্যকা হচ্ছে এই আখের আদিভূমি। এটা একটু ভালো করে মাথায় রাখো। গমের আদিভূমি কোনটা? গঙ্গার আখের আদিভূমি হচ্ছে গঙ্গার উপত্যকা। ঠিক আছে, এটা একটু গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে মানে রাখো। আচ্ছা, গম কেন চাষ করা হয়? গম চাষ করা হচ্ছে চিনি উৎপাদনের জন্য। আমরা যে মোট চিনি খাই, মানে আমরা যেটা তোমরা সাদা চিনি, এটা কিন্তু বিট বলা হয়, এটা কিন্তু আখ থেকে হয় না, আমরা যেটা সাদা খাই। আখের চিনি হচ্ছে লাল চিনি, তোমরা অনেকে পরিচিত থাকবা। তো এই যে লাল চিনিগুলো আছে, এই লাল চিনি উৎপাদনের জন্য আখ হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অর্থাৎ চিনি উৎপাদনের জন্য হচ্ছে আখ হচ্ছে মেন। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো যে প্রধান দেশসমূহ আমরা আলোচনা করবো যে আখ উৎপাদনে সব থেকে বেশি, যদি ভুল না হয়, আখ উৎপাদন হয় হচ্ছে ব্রাজিলে। ঠিক আছে, এটা একটু হচ্ছে আলাদা ভিন্নতা। ঠিক আছে, এটা একটু ভালো করে মাথায় রেখো। ঠিক আছে, মানে সব কিছু হচ্ছে প্রায় চিন্ত, এইখানে এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা একটু ভালো করে মাথায় রেখো। ঠিক আছে, ব্রাজিল হচ্ছে আখ উৎপাদন বা ইক্ষু উৎপাদনে হচ্ছে প্রথম, 1 নম্বরে হচ্ছে ব্রাজিল। ঠিক আছে, আমি আবার বলছি, এগুলো যখন সমীকরণ পড়বা টপ 3 পড়বা। যেমন মনে করো যদি আখ উৎপাদনের কথা বললে 1 নম্বরে আছে হচ্ছে ব্রাজিল, তারপর 2 আছে হচ্ছে ভারত, 3 নম্বরে আছে হচ্ছে চীন। ঠিক আছে, এই 3টা দেশ হচ্ছে আখ উৎপাদনের জন্য সবথেকে বেশি। তবে দেশের একটা মানে পৃথিবীর বিরাট আখ উৎপাদন কিন্তু হয় হচ্ছে এই ব্রাজিলেই। ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে এখন কোন অঞ্চলে হয়? দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া এবং হচ্ছে ল্যাটিন আমেরিকা, অর্থাৎ দক্ষিণ আমেরিকার যে দেশগুলো, সেইগুলোতেই সব থেকে বেশি আখ উৎপাদন হয়ে থাকে। ঠিক আছে, এখন আসে হচ্ছে জলবায়ু। আমরা কিসে আখ উৎপাদনের জলবায়ুগুলো দেখবো। ঠিক আছে, আখ উৎপাদনের জন্য সাধারণত 24 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, বা অনেক বইয়ে দেওয়া আছে হচ্ছে 29 থেকে 30 অথবা 35। ঠিক আছে, আরেকটা যেটা বিষয়, আখ কিন্তু একটি উষ্ণ অঞ্চলের ফসল। আখ কোন অঞ্চলের ফসল? উষ্ণ অঞ্চলের ফসল। ঠিক আছে, তো 24 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন, এবং সারা বছরে প্রায় 1250, কেন এটা একটু ভুল, 1250 মিলিমিটার। এখানে সঠিক উত্তর যেটা হবে, এটা এখানে একটু ভুল করে ফেলছে। ঠিক আছে, আখ উৎপাদনের জন্য 125 থেকে 150 সেন্টিমিটার বৃষ্টিপাত প্রয়োজন। ঠিক আছে, 125 থেকে 150 বা 200 সেন্টিমিটার বৃষ্টিপাত প্রয়োজন। ঠিক আছে, 125 থেকে মোটামুটি 75 বা 200 সেন্টিমিটার বৃষ্টিপাত প্রয়োজন। এখানে একটু মিস্টেক করে ফেলছে। ঠিক আছে, একটু ভালো করে মাথায় রাখো। ঠিক আছে। আচ্ছা, মৃত্তিকা। আচ্ছা, মাটি দেখবো, জল নিষ্কাশন ব্যবস্থা আছে এরকম। এঁটেল মাটি হচ্ছে আখ উৎপাদনের জন্য সব থেকে ভালো। ঠিক আছে, তো এই গেল হচ্ছে আমাদের আখের আলোচনা। ঠিক আছে, অর্থনৈতিক গুরুত্ব, এই জায়গাতে কিন্তু আখের অর্থনৈতিক গুরুত্বটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। কারণ যেটা বললাম যে চিনি যেহেতু একটা বাণিজ্যিক অন্যতম পণ্য, এই চিনি উৎপাদনের জন্য এবং বাণিজ্যিকরণের জন্য আখ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে আখ দিয়ে মনে করো যে কিন্তু আরেকটা যেটা হয় সেটা হচ্ছে কাগজ। আমরা যে কাগজ ব্যবহার করি লেখালেখির জন্য, এই কাগজ কিন্তু বাঁশ, তারপর হচ্ছে আখের ছোবড়া, তারপরে ছোবড়া বলতে মানে চুষে ফেলার পর রস বের করার পর যে অংশ থাকে সেটাকে ছোবড়া বলা হয়। তারপর হচ্ছে গাছ, এরকম বিভিন্ন থেকে কিন্তু কাগজ তৈরি হয়। ঠিক আছে, এটা একটু ভালো করে মাথায় রেখো। এরপর দেখবো আমরা হচ্ছে চা হচ্ছে একটি পানীয় গুরুত্বপূর্ণ। তোমরা সবাই জানো যে চা না খেলে, চা একটা পানীয়, একটা জনপ্রিয় পানীয়, তোমরা সবাই সেটা জানো। তো চা চাষের জন্য একটু ব্যতিক্রম ভূমি প্রয়োজন। আমরা এতক্ষণ যে ফসলগুলো পড়লাম, ধান, গম, আখ, এইগুলো উৎপাদনের জন্য কিন্তু সমতল ভূমি প্রয়োজন। কিন্তু তোমার চা উৎপাদনের জন্য কিন্তু পাহাড়ি ঢালু এবং লৌহ দোআঁশ মাটি হচ্ছে চা চাষের জন্য সব থেকে বেশি উপযোগী, এবং সমতল ভূমি নয়, অবশ্য পাহাড়ি ঢালু বলতে যে কারণে সেটা হচ্ছে যে প্রচুর বৃষ্টিপাত হবে কিন্তু পানি দাঁড়াবে না, মানে সরে যাবে। এইরকম পানি হচ্ছে মানে অঞ্চল হচ্ছে চা চাষের জন্য সব থেকে বেশি উপযোগী। ঠিক আছে। কমেন্ট সেকশন বন্ধ রাখো। আচ্ছা, তো এই উৎপাদন দেখো যে উচ্চভূমি, উষ্ণ ও আর্দ্র জলবায়ু এবং অতি বৃষ্টিপ্রবণ এলাকার প্রয়োজন, যেটা আমি অলরেডি বলে ফেলেছি। ঠিক আছে, তো প্রধান দেশ চীন, ভারত, কেনিয়া, শ্রীলঙ্কা, এই দেশগুলোতে বেশি হয়। ঠিক আছে, এখন আমরা যেটা মূল আলোচনা, সেটা আমরা আলোচনা করবো হচ্ছে নিয়ামক। ঠিক আছে, আমরা নিয়ামক নিয়ে আলোচনা করব। জলবায়ু, এখানে সাধারণত
যে জলবায়ু প্রয়োজন সেটা হচ্ছে উচ্চ তাপমাত্রা এবং পর্যাপ্ত বৃষ্টিপাত হয়, এরকম নিয়ামক আমাদের বেশি প্রয়োজন, ঠিক আছে, চা উৎপাদনের ক্ষেত্রে। এবং যদি তাপমাত্রার কথা বলা হয় তাহলে হচ্ছে 20 থেকে 30 অথবা 18 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে চা চাষের জন্য সব থেকে বেশি উপযোগী, ঠিক আছে। ভূপ্রকৃতি যেটা এর আগে আমি বললাম যে ক্ষতিকর, পানি যাতে না জমে এর কারণে পাহাড়ি ঢালু জমি যেখানে প্রচুর বৃষ্টিপাত হবে কিন্তু পানিটা নেমে যাবে, এরকম পাহাড়ি ঢালু জমি হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। মৃত্তিকা ওই যেটা বললাম যে উর্বর লৌহযুক্ত মাটি হচ্ছে চা চাষের জন্য সব থেকে বেশি উপযোগী, ঠিক আছে। তো এইটা গেল হচ্ছে আমাদের আলোচনা, এবং অন্যান্য আলোচনাগুলো তো সেম। আচ্ছা, এখন আমরা আলোচনা করব হচ্ছে কৃষির ক্ষেত্র, ঠিক আছে। এখন আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সেটা হচ্ছে কৃষির ক্ষেত্র। আচ্ছা, প্রথমে আমরা যেটা দেখব, যে ভূমির যোগান অনুযায়ী কৃষির ক্ষেত্র। ভূমির যোগান হিসেবে কৃষির ক্ষেত্রকে দুইটা ভাগে ভাগ করা হয় মূলত, সেটা হচ্ছে একটা হচ্ছে প্রগারক কৃষি। প্রগারক কৃষিটা কাকে বলে? যেই ফসল উৎপাদনের জন্য। প্রগারক কৃষি কাকে বলে? এটা ক নাম্বারের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা ক ক ক নাম্বারের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে প্রগারক কৃষি কাকে বলে। যে কৃষিকাজে যে ফসল উৎপাদনে ব্যাপক শ্রমিক মূলধন প্রয়োজন, এবং ধারাবাহিকভাবে যে ফসল উৎপাদনের ক্ষেত্রে ধারাবাহিকভাবে শ্রমিক এবং প্রচুর পরিমাণে মূলধন প্রয়োজন হবে, তাকে আমরা বলবো হচ্ছে প্রগারক কৃষি। তাকে আমরা কি বলবো? প্রগারক কৃষি বলবো, ঠিক আছে। যার মধ্যে আমরা যদি চীন, জাপান, ফ্রান্স আমরা যে দেশগুলো দেখতে পাই, সেখানে মানে কি প্রগারক কৃষি বলতে যে একটা জমি থেকে আসলে যতটুকু ফসল উৎপাদন করা প্রয়োজন, মানে সব প্রয়োজনে যতটুকু সম্ভব, একটা জমি থেকে যতটুকু সম্ভব ফসল উৎপাদন করা সম্ভব, আমরা সেই জায়গায় প্রচুর পরিমাণে শ্রমিক, সার, কীটনাশক ব্যবহার করে এই যে সর্বোচ্চ ফসল যে উৎপাদনটা করব, এটাকে বলা হচ্ছে প্রগারক কৃষি। আমরা যদি চীন বা ব্রাজিল বা ফ্রান্সের দিকে তাকাই, এইখানে মানুষের তুলনায় জনগণ মানে হচ্ছে জনসংখ্যাটা অনেক বেশি, মানে ভূমির তুলনায় জনসংখ্যা অনেক বেশি। এর কারণে একটা ভূমি থেকে সকলের খাবারের চাহিদা মেটানো লাগে, এর কারণে এখান থেকে ফসলটা উৎপাদন করতে হয়, ঠিক আছে। যার কারণে এটাকে বলছে হচ্ছে প্রগারক কৃষি, ঠিক আছে। এটার কি বলা হচ্ছে? তোমার প্রগার কৃষি, ঠিক আছে। আচ্ছা, এরপর আসো হচ্ছে ব্যাপক কৃষিক্ষেত্র। আমরা আলোচনা করব হচ্ছে ব্যাপক কৃষিক্ষেত্র। ব্যাপক কৃষিক্ষেত্র বলতে যেটা বোঝানো হচ্ছে যে আধুনিক কৃষি যন্ত্রের সাহায্যে আমাদের যে যন্ত্রগুলো, আধুনিক কৃষি যন্ত্রটা আবিষ্কার হয়েছে, এই আধুনিক কৃষি যন্ত্র ব্যবহার করে, আচ্ছা, এই যে একজন বলছে সুন্দর যে ব্যাপক শ্রমিক মূলধনের প্রয়োজন, এবং এর সাথে অ্যাড করে নিবা, বর্ণনা নিয়ে এর সাথে অ্যাড করে নিবা যতটুকু সম্ভব ততটুকু ফসল উৎপাদন করাটাকে আমরা বলবো হচ্ছে প্রগারক, ঠিক আছে। এইভাবে বললেই হয়ে যাবে। বাদাম খাইতেছো, খাও বেশি করে বাদাম খাও, ঠিক আছে, বাদাম খাও, খুবই ভালো। আচ্ছা, তো বিস্তীর্ণ এলাকা জুড়ে আমরা এটা দেখতে পাই যে ব্যাপক কৃষিক্ষেত্রটা আমরা তোমার রাশিয়া, তারপর হচ্ছে অস্ট্রেলিয়া, ওইগুলোতে দেখা যায় যে বিশাল। আমাদের বাংলাদেশে কি হয়, এই এতটুকু জমির মধ্যে ভাগ, এই একজনের জমি, এতটুকু জমি, এই জমি এর আবার এতটুকু, এতটুকু, এই যে নানান ভাগ আছে না, এরকম না। রাশিয়াতে দেখা যায় যে হেক্টরের পর হেক্টর জমি শুধুমাত্র পড়ে আছে, সেখানে এক ধরনেরই একজন ফসল উৎপাদন করছে। সেখানে প্রযুক্তি ব্যবহার করে, সেখানে সে সবকিছু প্রযুক্তি, কোথাও দেখা যায় যে হেলিকপ্টার দিয়ে কৃষিতে পানি সেচ দেয়। অনেক জায়গায় দেখবে যে জাহাজ ব্যবহার করে সেচ প্রদান করা হচ্ছে। এই যে যেটা আমি তোমার এই ব্যাপক কৃষিক্ষেত্র যেটা বোঝানো হচ্ছে, মানে ব্যাপক আকারে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্রচুর আধুনিক প্রযুক্তির ব্যবহার করে যেখান থেকে ফসল উৎপাদন করা হয়, সেটাকে আমরা বলি হচ্ছে ব্যাপক কৃষিক্ষেত্র, ঠিক আছে। এটাকে আমরা কি বলি? ব্যাপক কৃষিক্ষেত্র, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে স্বয়ংভোগী কৃষিক্ষেত্র যেটা আছে, এখানে প্রাথমিক অবস্থায় যেটা চালু হয় সেটাকে আমরা বলি হচ্ছে কৃষিক্ষেত্র, ঠিক আছে। আচ্ছা,
তো এইগুলা হচ্ছে মোটামুটি। এরপর হচ্ছে তোমরা বাগিচা, এটা তো সহজ, মানে হচ্ছে চা উৎপাদনের ক্ষেত্রে যেটাকে বলা হয় বাগিচা, অর্থাৎ বাণিজ্যিকভাবে বড় বড় বাগিচা তৈরি করে যে কৃষি কাজগুলো করা হয়, সেটাকে কৃষি কার্য করা হয়, সেটাকে আমরা বাগিচা চাষ বলি। এরপর হচ্ছে মিশ্র। মিশ্র হচ্ছে একটা জায়গায় একাধিক, মনে করো যে আমের বাগানও করছে, নিচে আবার গম লাগাইছে, এরকমভাবে 2 বা ততোধিক ফসল যখন একটা জমিতে একসাথে চাষ করা হবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে মিশ্র কৃষি। ঠিক আছে, সেটাকে আমরা কি বলবো হচ্ছে মিশ্র কৃষি। এরপর হচ্ছে আন্তঃকৃষির কথা যদি আমরা বলি, যে যে আন্তঃকৃষি হচ্ছে যে কোনো কারণে জমিটাকে ফাঁকা না রেখে একটার পর একটা যখন ফসল উৎপাদন করা হবে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে আন্তঃকৃষি। ঠিক আছে, তো এইগুলা হচ্ছে মোটামুটি কৃষির আলোচনা। এগুলা থেকে ক নম্বরে প্রশ্ন আসে, সৃজনশীল আসে, সেগুলো গুরুত্বপূর্ণ বললাম। একটা হচ্ছে প্রগাঢ়, আর একটা হচ্ছে ব্যাপক, আর একটা হচ্ছে বাগিচা। এই তিনটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ ক নম্বরের জন্য। ঠিক আছে, আচ্ছা এখন আমরা আলোচনা করবো হচ্ছে বাংলাদেশের কৃষি। এখানে একটা গুরুত্বপূর্ণ, তোমরা একটু ভালোভাবে মাথায় রাখো। ঠিক আছে, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমাদেরকে বলি দ্বিতীয় পত্রে, দেখো দ্বিতীয় পত্রে যেভাবে আলোচনা, যে কোনো কিছু মনে করে এরপরে যখন খনিজ সম্পদে যাবা সেখানে দেখবা যে প্রথমে যে খনিজ সম্পদগুলো আছে সেগুলোর কথা বলা আছে, তোমার কয়লা, পেট্রোলিয়াম, তারপর হচ্ছে মনে করো যে সকল আর কি খনিজ তেল, এইগুলোর কথা বলা আছে। তারপর বিশ্বব্যাপী ওইগুলো উৎপাদনে অবস্থান কেমন সেটা বলা আছে। লাস্টে গিয়ে বাংলাদেশের কথা বলা আছে। আমি যেটা বলতে চাচ্ছি, প্রত্যেকটা অধ্যায় দ্বিতীয় পত্রের প্রত্যেকটা অধ্যায়ের, সেটা খনিজ হোক বা তোমার এই যে কৃষি হোক, প্রথমে বিশ্বের আলোকে আলোচনা করা হবে এবং পরে গিয়ে তার অবস্থান, মানে বাংলাদেশের অবস্থানটা কি। যেরকম আমরা এই যে প্রত্যেকটা ফসল পড়লাম, বিশ্বব্যাপী তার বন্টন পড়লাম, এখন এই পরিপ্রেক্ষিতে আমাদের বাংলাদেশের অবস্থানটা কি, প্রত্যেকটা অধ্যায় কিন্তু এইভাবে থিমটা দেওয়া আছে। ঠিক আছে, এটা তোমরা সহজে আশা করি বুঝতে পারবা। ঠিক আছে, তানজিন দিচ্ছে, এই ভাইয়া কি হয়েছে, ভাইয়া কি হয়েছে, চটকানি খাবা নাকি, চটকানি খাবা? হ্যাঁ, আচ্ছা এইখানে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ধান। ধানের যেটা ইংরেজি প্রতিশব্দ অরাইজাস স্যাটিভা, এটা একটু ভালোভাবে মাথায় রেখো। অরাইজাস স্যাটিভা হচ্ছে ধানের বৈজ্ঞানিক নাম। এখান থেকে ক নম্বরে প্রশ্ন দেয় যে ধানের বৈজ্ঞানিক নাম কি, ধানের বৈজ্ঞানিক নাম কি, অথবা ক নম্বরের প্রশ্ন দিতে পারে, সৃজনশীল এমসিকিউতে দিতে পারে। ঠিক আছে, আচ্ছা একজন প্রশ্ন করছে, ভাইয়া স্থানান্তর কৃষি কি? আচ্ছা, স্থানান্তর কৃষি বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে যে সকল অঞ্চল হচ্ছে ক্রান্তীয় এবং হচ্ছে নিরক্ষীয় অঞ্চল। ঠিক আছে, ক্রান্তীয় নিরক্ষীয় অঞ্চল কেন বলছি, সেখানে প্রচুর পরিমাণে গাছপালা, এখন এক জায়গায় গাছপালা উঠছে, প্রচুর পরিমাণে গাছপালা আছে এই জায়গাটাতে। ঠিক আছে, এখন কি করবে, এখানকার গাছপালাগুলা পরিষ্কার করা হবে। গাছপালা ভালো করে শোনো, এটা বলছে হচ্ছে স্থানান্তরিত কৃষি, বা এটার আরেকটা নাম দেওয়া হয় সেটা হচ্ছে ভ্রাম্যমাণ কৃষি। এখন এইখানে প্রচুর গাছপালা, এগুলা পরিষ্কার করে এখানে তুমি ফসল উৎপাদন করলা, কি করলা, ফসল উৎপাদন। এখন এইখানকার ভূমি খুবই অনুর্বর, একবারে শুধুমাত্র ফসল উৎপাদন করা যায়। এখন এইখানে ফসল উৎপাদন করে পরের বার আর করলে না, তখন কি করলে, এই জায়গাতে আবার তো বন আছে তাই না, তখন আবার এই জায়গাতে বনভূমি পরিষ্কার করে এখানে আবার ফসল উৎপাদন করলে। ঠিক আছে, এই যে একটার পর একটা জায়গায় এইভাবে ফসল উৎপাদন করা, বনভূমি বা হচ্ছে এই গাছপালা সরিয়ে যে একবার করে ফসল চাষ করা, এইটাকে বলা হচ্ছে স্থানান্তরিত কৃষি বা হচ্ছে ভ্রাম্যমাণ কৃষি। আশা করি তুমি ক্লিয়ার হয়ে গেছো। ঠিক আছে, আচ্ছা অরাইজো সেটিভা, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ধান উৎপাদনের ধানের বৈজ্ঞানিক নাম। ঠিক আছে, প্রধান খাদ্য শস্য হচ্ছে আমরা হচ্ছে জানি ধান, তবে এখানে যেটা বাংলাদেশের প্রধান ধান হচ্ছে দুইটা, একটা হচ্ছে আমন এবং হচ্ছে বোরো, তবে বিশেষ ক্ষেত্রে আউশ ধানও হয়ে থাকে। ঠিক আছে, সরি, তিনটা মৌসুমে ধান হয়, আউশ ধান, আমন ধান, বোরো ধান, এই তিনটা মৌসুমে ধানটা হয়ে থাকে। ধান উৎপাদনে যে জেলাগুলো আছে, এই জেলাগুলো হচ্ছে রাজশাহী, রংপুর, দিনাজপুর, যশোর, বরিশাল। বাংলাদেশের প্রায় ঢাকা ব্যতীত প্রত্যেকটা জেলাতে কম বেশি, এবং পার্বত্য খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান ব্যতীত মোটামুটি প্রায় কম বেশি সব জায়গাতেই, সব জেলাতে ধান উৎপাদন হয়ে থাকে। ঠিক আছে, তো এই হচ্ছে গেল হচ্ছে প্রধান ধান। ঠিক আছে, আচ্ছা ধান চাষের প্রকারভেদে তিনটা সময় দেওয়া আছে। আর
আচ্ছা, এরপর ধানের পর গমের কথা বলা আছে, ঠিক আছে। আরেকটা যেটা আছে সেটা মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে গম, ঠিক আছে। আচ্ছা, গম চাষের জন্য এখানে কিন্তু প্রত্যেকটা ফসলের আবার কিন্তু তোমরা বলো না যে ভাইয়া এখানে বাংলাদেশের ধান উৎপাদনের ভৌগোলিক নিয়ামক দেন। ওই ধান উৎপাদনের এমনিতে যে নিয়ামক বাংলাদেশের ওই একই নিয়ামক, আলাদা কিছু নাই, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে গম। আচ্ছা, প্রগারো, বাগিচা, আরেকটা যে বললাম, আরেকটা হচ্ছে যে ব্যাপক কৃষিক্ষেত্র। প্রগারো, ব্যাপক কৃষিক্ষেত্র এবং হচ্ছে মিশ্র, এই তিনটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, তো এইভাবে ধান উৎপাদন করলাম, গমটা তোমরা এইভাবে দেখে নিও, ঠিক আছে। তো এখন আচ্ছা হ্যাঁ, গম, এই যে গম আছে, মিস্টেক হয়েছিল কেন। আচ্ছা, এই যে পশুপালনের ক্ষেত্রে যেগুলো আছে, যে দুধে এই পরিমাণ পশু আছে সেটা তোমরা একটু ভালোভাবে দেখে নিও, রিডিং দেখে নিও, ঠিক আছে। আমরা অন্যটা যাবো, একটা গুরুত্বপূর্ণ এখানে টপিকস আমরা আছে, আরেকটা গুরুত্বপূর্ণ টপিকস আছে, তাহলে শেষ। আচ্ছা, গম উৎপাদনের জন্য গমের বৈজ্ঞানিক নাম হচ্ছে ট্রিটিকাম অ্যাস্থেটিভাম, এটা হচ্ছে গমের বৈজ্ঞানিক নাম, এটা গুরুত্বপূর্ণ, এটা মনে রেখো। এবং আরেকটা যেটা, গম তো হচ্ছে রবি মৌসুমের ধান শস্য, ঠিক আছে, এটা একটু মনে রেখো। গম হচ্ছে একটি রবি মৌসুমের শস্য, ঠিক আছে। সাধারণত আমাদের উত্তর এবং হচ্ছে উত্তর পশ্চিমাঞ্চল, বিশেষ করে রংপুর, দিনাজপুর, রাজশাহী, এই অঞ্চলটাতেই তোমার গমটা বেশি হয়, ঠিক আছে। শীতকাল একটু বেশি পড়ার কারণে এই জায়গাটাতে বেশি হয়, ঠিক আছে। 10টা করে দেশ, আমি বাবার বলছি না 10টা দেশ পড়ার দরকার নাই, সেটা ধান, গম, পাট, চা, আখা, ইক্ষু যা কিছু আসুক, তোমার ওই তেল উৎপাদন আসুক, ওই মনে করো যে আর কি আছে, খনিজ সম্পদ, কয়লা, পেট্রোলিয়াম, যাই আসুক না কেন, শুধুমাত্র কি বলছিলাম, টপ 3, কি বলছিলাম, টপ 3, শুধুমাত্র পড়বা হচ্ছে টপ 3, ঠিক আছে, টপ 3 পড়বা। এবং এর সাথে যেটা পড়বা, যদি বাংলাদেশ টপ 10-এর মধ্যে থাকে তাহলে বাংলাদেশ পড়বা, আর কিছু পড়ার দরকার নেই। বই খুবই ছোট হয়ে আসবা, দেখবা যে শুধুমাত্র ধান উৎপাদনের টপ 3 কোনটা, এই টপ 3 পড়বা, ঠিক আছে। তারপর বাংলাদেশ যদি থাকে, যেমন ধান উৎপাদনে বাংলাদেশ কত, তখন বললাম চতুর্থ, ধান উৎপাদনে বাংলাদেশ কত, চতুর্থ, এটা শুধু পড়বা। যেটাতে 10-এর মধ্যে নয় সেটা বাংলাদেশ পড়ার দরকার নেই, ক্লিয়ার, আর কিছু দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, তো এই গেল। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কৃষি উৎপাদনের বেশ কিছু সংস্থা সম্পর্কে আমরা পড়ব, ঠিক আছে। এই সংস্থাগুলো BRRI, তারপর হচ্ছে BARI, তারপর হচ্ছে এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ সেক্টর রয়েছে এইখানে। এই লাস্ট আমরা এই চ্যাপ্টারটা পড়বো, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ক্লাস 3 যাইবার মন চায় না, রবি মৌসুম বোঝা নাই কি, এটা মাহমুদুল ভাইয়া। রবি মৌসুম মানে হচ্ছে শীতকালীন মৌসুম। যখন কৃষি তোমরা দেখবা, কৃষিতে দেখবা বেশ কিছু মৌসুমে ভাগ করা হয়, ঠিক আছে। যেমন মনে করো যে সকল ফসল তোমার শীতকালে হয়, যেমন মনে করো যদি আমরা টমেটোর কথা বলি, আলুর কথা বলি, গম, এইগুলো হচ্ছে রবি মৌসুম, মানে হচ্ছে শীত মৌসুম। এখানে যারা তোমার কৃষির যারা যেসব সেক্টর আছে, বেশ কিছু দেখবা যে সময়কে ভাগ করা হয়, সেগুলাকে একটাকে বলা হচ্ছে মনে করো 12 মাসি, যে সকল ফসল 12 মাসি হয় তাকে বলা হচ্ছে 12 মাসি ফসল, ঠিক আছে। এটা হচ্ছে রবি মৌসুম, মানে হচ্ছে শীতকালীন সময়টাকে রবি মৌসুম বলা হয়, ঠিক আছে। আচ্ছা, তো প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কৃষি মন্ত্রণালয়, ঠিক আছে। কৃষি মন্ত্রণালয় অধিক পরিমাণ কৃষি উৎপাদন, ফসল উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, ঠিক আছে। এরা যে অবদানগুলো রাখছে, যে কৃষি সামগ্রিক কৃষি নীতি, তারপর হচ্ছে উন্নয়ন ভূমিকা, খাদ্য নিরাপত্তা, এগুলো ভূমিকা পালন করে, ঠিক আছে। এরপর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, BARC, ঠিক আছে, BARC, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল, BARC, ঠিক আছে। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। বাংলাদেশের কৃষি কাউন্সিল যেটা BARC, এটা গুরুত্বপূর্ণ, এটা কৃষি গবেষণা সমন্বয় এবং হচ্ছে কৃষি গবেষণা ইনস্টিটিউট হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, ঠিক আছে। এরপর হচ্ছে BARI, বাংলাদেশের কৃষি গবেষণা ইনস্টিটিউট, BARI, বিতে হচ্ছে বাংলাদেশ, এতে হচ্ছে এগ্রিকালচার, আরতে হচ্ছে রিসার্চ এবং আইতে হচ্ছে ইনস্টিটিউট,
ঠিক আছে, ক্লিয়ার। BAR বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট, এটা হচ্ছে বাড়ির পূর্ণরূপ, এটা একটু ভালো করে মাথায় রেখো, ঠিক আছে। এবং আরেকটা যেটা বিষয় যে BARI এটার সদর দপ্তর হচ্ছে জয়দেবপুরে হচ্ছে এই BARI এর তোমার কি বললাম যে এটা হচ্ছে তোমার সদর দপ্তর অবস্থিত, ঠিক আছে, গাজীপুরের জয়দেবপুর, ঠিক আছে। BARC বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল, ঠিক আছে। এরা গম, ভুট্টা, আখ এইগুলো উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধী জাত আবিষ্কার করে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে BRRI, বিতে হচ্ছে বাংলাদেশ, আরে হচ্ছে রাইস, ঠিক আছে। আর পরের পরে ইয়েতে হচ্ছে রিসার্চ ইনস্টিটিউট, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, ঠিক আছে। এরা কি করে, এরা উচ্চমানের ধান উৎপাদন, রোগ প্রতিরোধ যারা করতে পারে, আবার লবণাক্ত মাটিতে যাতে ধান ভালো হয়, অতি খরাতে যাতে ধান ভালো হয়, অতিরিক্ত বৃষ্টি হলে যাতে ধান ভালো হয়, এরকম হাইব্রিড জাতীয় ধান এবং বিভিন্ন শক্তিশালী প্রতিরোধ মানে দুর্যোগ প্রতিরোধী তোমার ধান উৎপাদনে কাজ করে হচ্ছে BRRI, ঠিক আছে। আশাল করে যে এখানে বলা আছে লবণাক্ত সহনশীল, খরা সহনশীল, বইয়ের ভাষায় যেটা বলা আছে বুঝতে পারবে আসলে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে BAI বা হচ্ছে BINA, ঠিক আছে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার, বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার, ঠিক আছে, মনে থাকবে বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার, ঠিক আছে। এই যে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট যেটাকে বলা হয়, পরমাণুর ইংরেজি হচ্ছে নিউক্লিয়ার, বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার, মনে থাকবে বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার হচ্ছে এই পরমাণু বা হচ্ছে মানে কৃষি গবেষণা উন্নয়ন, ঠিক আছে। এরা গুরুত্বপূর্ণ যে ধান, গম, চাল উদ্ভাবন মানে বিভিন্ন ধরনের জাত উদ্ভাবন করে থাকে, ঠিক আছে। আচ্ছা, এরপর আসা হচ্ছে পাট গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউট, ঠিক আছে। BJRI এর পুনরূপ হচ্ছে বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউট, ঠিক আছে। এরা পাটের জাত উদ্ভাবন করে, তোমরা সবাই জেনে থাকবা পাট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে তোষা আর একটা হচ্ছে দেশি পাট, ঠিক আছে, এটা একটু ভালো করে মাথায় রেখো। এরপর হচ্ছে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট, ঠিক আছে, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট, এটা হচ্ছে বাংলাদেশ টি রিসার্চ ইনস্টিটিউট যেটাকে বলা হচ্ছে, এটা উন্নত মানের চা উদ্ভাবন করে থাকে, ঠিক আছে। তো এরপর আরও যে দুইটা আছে সেটা হচ্ছে BADC, বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন, BADC, ঠিক আছে। এরা বীজ, উন্নত মানের বীজ, সার, সেচ ব্যবস্থা এগুলা কল্পনা করে, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর DAE, এটা একটু দেখে নিও, গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, মানে DAE এর পূর্ণরূপ হচ্ছে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, কি বললাম, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। BADC বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন, BADC এর পূর্ণরূপ, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা এইগুলো দেখতে পাই। এরপর কৃষি বাংলাদেশ যেটা ময়মনসিংহে অবস্থিত, BAU বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি, এরা বিভিন্ন ধরনের গবেষণা করে, কৃষি গবেষণার নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার করে, এইগুলা হচ্ছে এর কাজ, ঠিক আছে। তো এইগুলা হচ্ছে গুরুত্বপূর্ণ। তো আমরা যেটা দেখতে পাই BAI বাংলাদেশ এগ্রিকালচার ইনস্টিটিউট, ঠিক আছে, ওটা হচ্ছে BAI, আর হচ্ছে এই যে বিনা, ঠিক আছে, দুটাই মোটামুটি সেম, তবে প্রশ্ন এটাই আসে বাংলাদেশ এগ্রিকালচার অফ তোমার নিউক্লিয়ার যেটা, এটাই তোমাদের সব থেকে বেশি আসে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের আজকে টোটাল ক্লাস, ঠিক আছে। সবাই একটু মনোযোগ দিয়ে পড়বা, পড়াশোনা করবা। আমি আজকে হচ্ছে সব শেষ, ঠিক আছে, মোটামুটিভাবে
কয়টা বাজে? 27 বেজে গেছে। সবাই একটু ভালোভাবে পড়াশোনা করবা, মনোযোগ দিবা, ঠিক আছে? সবাই সুস্থ থাকবা, আর একটু সবাই ক্লাসের প্রতি মনোযোগ হও, পড়াশোনার প্রতি মনোযোগ হও, নিজের পরিবারের কথা চিন্তা করো, ঠিক আছে? সামনে একটা কোর্স আমাদের লঞ্চ হচ্ছে, আমি আবারও বলছি, সেটা খুবই ভালো হচ্ছে। আমি ভূগোল প্রথম পত্র আমি জানি তোমাদের জন্য খুবই ডিফিকাল্ট, ভূগোল প্রথম পত্র, সেটা আমি বলছি যে আমি পড়াবো, তারপরে তোমাদের কোনো চিন্তায় থাকবে না। যদি চিন্তা থাকে, আমি চ্যালেঞ্জ দিচ্ছি, তোমাদের টাকা যদি মনে হয় যে টাকা লস গেছে, আমি তোমাদেরকে ব্যাক দিয়ে দিব, ঠিক আছে? তো এর কারণে যে কোনো সামনে যেহেতু এফআরবি কোর্সটা নামতেছে, তোমরা একটু দ্রুত, যেহেতু সামনে ফাইনাল পরীক্ষার জন্য একটু ফাইনাল প্রিপারেশন হিসেবে তোমরা সম্ভব হলে কোর্সে জয়েন হয়ে নাও, এবং যদি কোনো সমস্যা হয় অবশ্যই অফিসে জানাবা, তোমার বনি ভাইয়াকে জানাবা, ঠিক আছে? তার জন্য ততদিন পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকো। ধন্যবাদ। 1%। উমা শেষ হয়নি?